আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে? স্যার। ওয়ালাইকুম স্যার। জি স্যার। আসসালাম। যাক, আপনারা সবাই ভালো আছেন না? জি স্যার, জি স্যার, আলহামদুলিল্লাহ। ভালো আপনি আছি কেমন স্যার। আছেন? স্যার আলহামদুলিল্লাহ। ওকে। আমাদের অনেকের মনে হয় নেটের কোয়ালিটি খুব দুর্বল, অনেকের কথা ভেঙে ভেঙে আসে। যাই জি হোক, আমার স্যার। কথা শুনতে পেলেই হয়েছে জি স্যার, আর একটু ক্লিয়ার আছে। দেখতে পেলেই হয়েছে। আই মামার চেয়ে কানা মামা ভালো আর কি। ক্লাস যেখানে বন্ধ থাকার থেকে অনলাইনে হয়ে শেষ হয়ে যাওয়া ভালো। যাই হোক, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আমরা শুরু করি। আমি তো ভাবছিলাম যে আপনাদের এই আমি আর একটা টপিকস পড়িয়ে শেষ করে দেবো, ব্যাংকার্স অ্যালগরিদম পড়িয়ে, কিন্তু মমতাজ ম্যাডাম আবার বলতেছেন যে ইনপুট আউটপুট সিস্টেমটাও আমাকে পড়াইতে। আমি তো আপনাদের যদি প্রথম থেকে ধরি, আমি আপনাদের প্রায় 7টা চ্যাপ্টার পড়াইছি, কিন্তু মমতাজ ম্যাডাম বলতেছেন আপনারা নাকি মমতাজ ম্যাডামকে বলছেন যে আমি তেমন কিছুই পড়াইনি। আমি তো বুঝলাম না আপনাদের কি পড়াইনি। হ্যাঁ, তাই ম্যাডাম তো আবার আপনাদের রেফারেন্স দিয়ে বলতেছে তুমি নাকি ওদের প্রসেস ছাড়া কিছুই করো না। আপনাদের সিলেবাসে যদি দেখেন, ওখানে শুধু লেখা কিন্তু প্রসেস, আর প্রসেসের আন্ডারে মনে করেন যে প্রসেস সিনক্রোনাইজেশন, কিন্তু প্রসেস সিনক্রোনাইজেশন এখানে দুইটা ওয়ার্ড, কিন্তু এটা কিন্তু পুরো একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টারেরও আমি আবার আপনাদের মনে করেন মনিটরস প্রোগ্রাম 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 গুলো দিয়ে দিচ্ছে, এগুলো কিন্তু অ্যানালাইসিস করলে এই চ্যাপ্টার উপরে আরো প্রায় 7-8টা লেকচার দেওয়া যাবে। নাইলে এত ডিটেলস জিনিস এবং এত মানে পড়তে চাইলে আর কি, যদি বুঝে পড়েন তো মানে বেশ পড়তে বেশ মজা পাবেন আর কি। আপনাদের তো শুধুমাত্র আমি প্রডিউসার কনজিউমার প্রবলেম এবং ডাইনিং ফিলোসফার্স প্রবলেম গুলো দেখাইছি, এছাড়াও প্রসেস সিনক্রোনাইজেশনের রিয়েল লাইফে আরো অনেক প্রবলেম আছে, যেগুলো আমরা এরকম সিমাফোর, ক্রিটিক্যাল সেকশন পাথ, অথবা আমরা পিটারসন্স অ্যালগোরিদম দিয়ে সলভ করতে পারি। যাই হোক, আমি ভাবছিলাম যে আপনাদের আজকে হয়তো বা শেষ ক্লাস, কিন্তু আমি শেষ করতে পারতেছি না। আপনাদের এখন ইনপুট আউটপুট সিস্টেমটাও পড়াইতে হবে। তো ইনপুট আউটপুট সিস্টেম, ওখানে কিন্তু নাম ইনপুট আউটপুট সিস্টেম, বাট ওখানে মোটামুটি 4টা চ্যাপ্টার আছে যদি পড়াইতে যাই আমি। ঠিক আছে? তবে আপনাদের হয়তোবা কতটা কোশ্চেন দেখে মনে হলো যে এত ডিটেলস হয়তোবা লাগবে না। আমরা মোটামুটি যে টপিকস গুলো কাভার না করলেই নয়, যেগুলা ওখানে আবার থিওরিটিক্যাল টপিকস বেশি, বোঝার টপিকস কম। যেমন আপনাদের মাস স্টোরেজ, হার্ড ডিস্ক কি, এসএসডি কি, হার্ড ডিস্ক কিভাবে কাজ করে, হার্ড ডিস্কের শিডিউলিং অ্যালগরিদম, এগুলো হয়তো একটু বোঝার জিনিস, কিন্তু এছাড়াও অনেক থিওরি জিনিস আছে যেগুলো হয়তো আপনাদের মানে একবার একটু চোখ বুলানো আর কি। যাই হোক, আজকে আমরা মূলত আলোচনা করব ডেডলক নিয়ে, তারপরে আমি প্রসেস সিনক্রোনাইজেশন, এটা আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম যে প্রসেস সিনক্রোনাইজেশন আসলে কি, যখন আমাদের মোর দ্যান ওয়ান প্রসেস বা মাল্টিপল প্রসেস, যখন আমাদের কোনো একটা কমন কোনো কিছু শেয়ার করতে ছিল, কমন কোনো কিছুকে ব্যবহার করতে যাচ্ছিল, তাহলেই সেখান যে কমন যে জিনিসটাকে, সেটা হইতে পারে মেমোরি, হইতে পারে কোনো ভেরিয়েবলের ভ্যালু, হইতে পারে কোনো প্রিন্টার, হইতে পারে কোনো স্ক্যানার, হইতে পারে কোনো ইনপুট ডিভাইস, কোনো আউটপুট ডিভাইস, এটা হইতে পারে কোনো রেজিস্টার, এটা হতে পারে কোনো সিপিইউ। ঠিক আছে? এই কমন যে কোনো কিছুই যখন শেষ, এবং এই সবগুলোকে আসলে বলা হয় রিসোর্স। আপনাদের এই প্রোগ্রামিং এর ভাষায় যখন অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব, তখন প্রসেস প্রসেস অর্থাৎ প্রোগ্রাম এক্সিকিউশনের জন্য যা যা দরকার সবগুলোই হচ্ছে ওই প্রসেসের জন্য বা ওই প্রোগ্রামের জন্য। যেমন প্রসেস এক্সিকিউশনের জন্য সিপিইউ দরকার, তো প্রসেসের সাপেক্ষে সিপিইউ হচ্ছে একটা রিসোর্স বা তার সম্পদ। ঠিক আছে? রিসোর্স, এটা তার কাজে লাগবে। তার রেজিস্টার দরকার, এটাও তার জন্য একটা রিসোর্স। তার মেমোরি দরকার, এটাও তার জন্য একটা রিসোর্স। প্রোগ্রাম এক্সিকিউশনের জন্য মনে করেন আপনারা একটা অডিও ফাইল নিয়ে কাজ করতেছেন, তার স্পিকার দরকার, এটাও তার জন্য একটা রিসোর্স। প্রিন্টার তার জন্য রিসোর্স, স্ক্যানার, প্লটার, যাই হোক না কেন, যত ধরনের ইনপুট আউটপুট ডিভাইস সবগুলোই তার জন্য রিসোর্স। সাথে সাথে সিপিইউ এবং কি মেমোরি এবং রেজিস্টার গুলো তার রিসোর্স হিসেবে কাউন্ট করে। তো প্রসেস সিনক্রোনাইজেশন হচ্ছে যখন আমাদের এরকম কোনো রিসোর্স যখন একাধিক প্রসেস ব্যবহার করে যাচ্ছে, অর্থাৎ একটা জিনিস একাধিক প্রসেস ব্যবহার করতে চাচ্ছে, এবং সেক্ষেত্রে যদি অ্যাভেলেবিলিটি না থাকে, অর্থাৎ যতগুলো দরকার ততগুলো যদি না থাকে, শেয়ার করে করে ভাগ করতে হয়, সেক্ষেত্রেই মনে করেন প্রসেস সিনক্রোনাইজেশনের ব্যাপারটা চলে আসে। ঠিক আছে? যেমন ওই বিভিন্ন সময় ছোটবেলায় আপনারা জোলার গল্প শুনছেন কিনা জানি না, জোলার গল্প বলা হয়তো যে দেখা যাচ্ছে যে ওই বাবা মারা যাওয়ার পর দুই ভাইয়ের মধ্যে মনে করেন গরু হয়েছে একটা, তো গরু ভাগ করে নিবে কিভাবে, একটা গরু কাটবে কিভাবে, জিনিস তো একটাই, কাটাও তো যাবে না, আস্ত জিনিস। তো একজন যে চালাক সে বলতেছে তুই সামনে নে ছোট ভাইকে, আর বড় ভাই মনে করেন পিছনে নিচ্ছে। ছোট ভাই সামনে সারাদিন ঘাস খাওয়ায় আর ছোট ভাই দুধ দোয়ায়, এই অবস্থা আর কি। বুঝছেন? তো তো
তো আপনাদের এই প্রসেস সিনক্রোনাইজেশনটা হচ্ছে এরকম, যখন কোনো একটা কমন জিনিস একটা আছে বাট শেয়ার করতে হচ্ছে একাধিক জনকে, বা মূল কথা প্রয়োজনের তুলনায় কম আছে, তখনই আমাদের এই প্রসেস সিনক্রোনাইজেশনটা দরকার হয়। তো আমরা প্রসেস সিনক্রোনাইজেশনের ক্ষেত্রে আমরা একটা প্রবলেম দেখছিলাম যে কনজিউমার প্রোডিউসার প্রবলেম, এবং তার একটা সলিউশন আমরা দেখছিলাম যে পিটারসন সলিউশনস, যে এই যে যে জিনিসটা কমন সেটাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল সেকশন, ওই জায়গাটাই ক্রিটিক্যাল, ওই জায়গাটুকু বাদ বাকি জায়গা যদি কমন না থাকে তাহলে তো কোনো সমস্যা নাই। যেমন গরু বাদে মনে করেন জমি ভাগ করেন, যে সমস্যা নেই, কিন্তু গরু যখন একটা যেটাকে ভাগ করা যাবে না সেক্ষেত্রে কিন্তু সমস্যা। তো এই গরুটাই হচ্ছে এখানে মনে করেন ক্রিটিক্যাল সেকশন, আদারওয়াইজ অন্য কোনো জায়গা শেয়ার করতেছে না সেই জায়গাগুলো ক্রিটিক্যাল সেকশন না। তার মানে ক্রিটিক্যাল সেকশন হতে পারে একটা সিপিইউ, যে কোনো ধরনের রিসার্চই আসলে ক্রিটিক্যাল সেকশন। ওকে, তো আমরা এই ক্রিটিক্যাল সেকশনের আমরা সলিউশন কিছু দেখছিলাম। সলিউশনের মধ্যে একটা ছিল পিটারসন সলিউশন, সে দুইটা ভেরিয়েবল, একটা টার্ন এবং একটা ফ্ল্যাগ ভেরিয়েবল দ্বারা একটা সলিউশন বের করেছিল ছোট্ট দুইটা কোড দিয়ে। তারপর আমরা দেখেছিলাম সিমাফোর জাস্ট একটা ভেরিয়েবল দিয়ে এই ক্রিটিক্যাল সেকশন প্রবলেমটার সলিউশন করা হয়েছিল। এবং সিমাফোর করতে গিয়ে আমরা দেখছিলাম যে আমাদের আর একটা প্রবলেম চলে আসছে, যদি মাল্টিপল সিমাফোর হয় সেটা ডেডলক সিচুয়েশন। এই ফিগারটা আমরা গত সপ্তাহে দেখেছিলাম, মনে আছে আপনাদের এই ফিগারটা? ডেডলক কি জিনিস ছিল? ডেডলক হচ্ছে মনে করেন একটা প্রসেস পি, আমাদের কাছে মনে করেন দুইটা জিনিস, একটা হচ্ছে এস, এটা মনে করেন প্রিন্টার, আর একটা হচ্ছে কিউ, এটা মনে করেন হচ্ছে স্ক্যানার। ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্টার, একটা প্রিন্টার, একটা হচ্ছে স্ক্যানার। এখন P1 প্রসেস করছে কি, P1 প্রসেস করছে কি, বা P0 প্রসেস কি করছে, সে এই স্ক্যানারটাকে নিয়ে ফেলছে। আবার ঠিক একটা নির্দিষ্ট সময়ে ঠিক P1 প্রসেসটা আবার কি করছে, Q1 কে নিয়ে কাজ করতেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তীর চিহ্নটা দেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। তীর চিহ্ন যদি আমি কোনো রিসোর্স থেকে যদি প্রসেসের দিকে তীর চিহ্ন দেই, তার মানে এই রিসোর্সটা এই প্রসেসের জন্য অ্যালোকেট হয়েছে। এটা আমরা আজকে আলোচনা করব। কোনো একটা রিসোর্স থেকে যদি প্রসেসের দিকে তীর চিহ্ন দিই, তার মানে এই রিসোর্স বা এই প্রিন্টারটা এই P0 প্রসেস এখন ব্যবহার করতেছে। আর যদি উল্টা দিকে দিতাম, যদি মনে করেন এই দিকে তীর চিহ্ন দিতাম, তাহলে বুঝাইতো যে P0 প্রসেস এই এস যে শোনা এরপর যায় কি না হচ্ছে, স্যার, শুনতে পাচ্ছেন না? শোনা যাচ্ছে না স্যার। কেউই কি শুনতে পাচ্ছেন না আমার কথা? স্যার না, মাঝে এখন তো মাঝে ক্লিয়ার। শোনা যাচ্ছে না, এখন হ্যালো, ক্লিয়ার। স্যার আপনার কথা ঠিক আছে, অন্য স্যার মাইকে শোনা যাচ্ছে। তো যেটা বলতেছিলাম, মনে করেন এই অবস্থায় এই সে এটাকে রিসিভ করছে P0 কিউ, ঠিক আছে, মানে এই প্রিন্টারটা P0 এর জন্য বরাদ্দ, এই রিসোর্সটা P1 এর জন্য বরাদ্দ। রিসোর্স কিন্তু আমার দুইটাই, এবং এক কপি করে আছে, প্রিন্টারও একটা আছে, স্ক্যানারও একটা আছে। এখন কাজ করতে করতে P0 এর গিয়ে এইখানে গিয়ে মনে হচ্ছে যে তার এখন সে বলছে যে আমার কিউ দরকার, অর্থাৎ এই স্ক্যানারটা আমার দরকার, তাই মানে সে এটার জন্য সে রিকোয়েস্ট করে ফেললো। এই দেখেন, প্রসেস থেকে আমি রিসোর্সের দিকে তীর চিহ্ন দিচ্ছি, তার মানে সেটাকে রিকোয়েস্ট করে ফেলছে, এখনো কিন্তু পায় নাই। আবার এট এ টাইম, কারণ যেহেতু মাল্টি প্রোগ্রামিং সিস্টেম, আবার তার পরের সেকশনে সে যখন দেখতেছে পাচ্ছে না, সে তখন টাইম সাইকেল যখন এটাকে দিচ্ছে, তখন দেখতেছে যে P1 বলতেছে যে আমার এস নামক রিসোর্সটা দরকার, তখন P1 করবে কি, এস এর দিকে রিকোয়েস্ট পাঠাইছে। এখন দেখেন এই অবস্থায় কিন্তু কোনো প্রসেসই সামনের দিকে যাচ্ছে না, কারণ এই P0 প্রসেসকে অপেক্ষা করতে হচ্ছে যে এই কিউটাকে তার লাগবে, কিন্তু কিউ আবার ব্যবহার করতেছে P1। এখন P1 কাজ শেষ, তার কাজ শেষ না করলে তো সে কিউকে ছাড়বে না। আবার P1 যে কাজ শেষ করবে, সে তো আবার আছে এই প্রিন্টারের জন্য, এস নামক প্রিন্টারের জন্য, এস তো আবার P0 নিয়ে বসে আছে। P0 একটা ডেডলক অবস্থা তৈরি হয়েছে, কেউই আর সামনের দিকে যেতে পারবে না। এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে ডেডলক সিচুয়েশন। অথবা আমরা যদি অনেক সময় বলি, আপনাদের মনে করেন যখন মনে করেন যে ঢাকা গাজীপুরের মধ্যে যে টঙ্গীর আব্দুল্লাহ ব্রিজ, যেটা মনে করেন এটা হচ্ছে আব্দুল্লাহপুর ব্রিজ, কোনো কারণে কনস্ট্রাকশনের কাজের কারণে মনে করেন এটা হয়ে গেছে ওয়ান ওয়ে, ঠিক আছে। এইদিকে অনেক বড় রাস্তা, কোনো সমস্যা নাই, এইদিকেও ঢাকার দিকে অনেক বড় রাস্তা, ময়মনসিংহের দিকেও অনেক বড় রাস্তা, কোনো সমস্যা নেই।
এখন কোনো কারণে মনে করেন এই রাস্তা দিয়ে মনে করেন একটা গাড়ি এট এ টাইম যাইতে পারবে অথবা আসতে পারবে, কোনো কারণে মনে করেন একটা ট্রাক এখানে এসে ঢুকে পড়ছে, আবার এই ট্রাক এই দিকে হর্ন দিতে দিতে আর একটা ট্রাকও মনে করেন এইখানে ঢুকে পড়ছে, আর একটা ট্রাকও ঢুকে পড়ছে। আবার এটা যেহেতু ট্রাক, ঢাকা শহরে তার গাড়ি সমস্যা, মনে করেন এরপর অনেকগুলো গাড়ি আর একদম স্টাক হয়ে গেছে, এইটার আর ব্যাক করার সুযোগ নাই, এইটারও আর মনে করেন ব্যাক করার সুযোগ নাই। তাহলে এখানে যে সিচুয়েশনটা তৈরি হবে, দুইজনের কোনো দিকে গাড়ি কিন্তু আর সামনের দিকে যাতায়াত করতে পারবে, এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে ডেডলক সিচুয়েশন। ঠিক আছে, এখন এই ডেডলক সিচুয়েশন এরকম আমাদের প্রসেসের ক্ষেত্রে হইতে পারে, বাট ডেডলক সিচুয়েশন ইজ ভেরি রেয়ার। ডেডলক সিচুয়েশন খুবই রেয়ার, যে কারণে ম্যাক্সিমাম সিস্টেমের ক্ষেত্রেই আসলে ডেডলকটাকে কনসিডার করা হয় না। ম্যাক্সিমাম অপারেটিং সিস্টেমে ডেডলকটাকে ইগনোর করা হয়, কারণ ডেডলক আপনার সিস্টেমের মধ্যে ঘটতেই পারে 2, 4, 5 বছরে একবার, খুবই রেয়ার কেস এটা। তো যে জিনিসটা আপনার 2, 4, 5 বছরে একবার ঘটবে সেটা নিয়ে মাথা ঘামানোর খুব বেশি নাই। তারপরেও কিছু কিছু লোক এটা নিয়ে মাথা ঘামাইয়া আমাদের মনে করেন একটু পেরেশানি বাড়াই দিচ্ছে, যে যদি কখনো হয় তাহলে কিভাবে আমরা এটাকে হ্যান্ডেল করব বা সিস্টেমটাকে কিভাবে আমরা ডেভেলপের সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করব। তা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মূলত ডেডলক যে আমাদের সিস্টেমে, কারণ আমাদের সিস্টেমে তো মনে করেন 10টা 20টা কম্পিউটার থাকতে পারে, তার সাথে 5টা প্রিন্টার আছে, 10টা প্লটার আছে, 2টা ভিডিও মনে করেন মনিটর আছে, মানে এতগুলো ডিভাইস থাকলে হুট করে তো আমাদের মানে দেখে শুধু বলা মুশকিল। আপনার অফিসের মধ্যে মনে করেন বড় একটা কর্পোরেট অফিস, আপনার এখানে কি আছে 100টা মনে করেন ওয়ার্ক স্টেশন আছে, তো 100টা ওয়ার্ক স্টেশনের জন্য মনে করেন মোটামুটি আপনি 30টা প্রিন্টার রাখছেন, 4টা বা 5টা মনে করেন প্লটার রাখছেন, 7-8টা স্ক্যানার রাখছেন, তারপর মনে করেন আরো এরকম কিছু কমন কিছু জিনিস আপনি শেয়ার করে দিচ্ছেন। তো আপনার এই সিস্টেমের মধ্যে আপনি যে যে রিসোর্স গুলো ব্যবহার করছেন, এই রিসোর্স নিয়ে কখনো ডেডলক ঘটবে কি ঘটবে না, এটা তো আপনি হুট করে নর্মালি দেখে বলতে পারবেন না। দেখে বলতে পারবেন, আপনার অফিসে ঢুকে বলতে পারবেন যে ডেডলক ঘটবে কি ঘটবে না, না। এটা কিন্তু বলা খুব টাফ। তো বাট এই যে ডেডলক ঘটবে কি ঘটবে না এইটা বোঝার জন্য আমাদের কিছু টেকনিক আছে, আমাদের কিছু গ্রাফ আছে, যেটাকে বলা হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। আমরা মূলত আজকে এই রিসোর্স অ্যালোকেশন গ্রাফ এবং ডেডলক কিভাবে হ্যান্ডেল করা যায় এটা নিয়ে আলোচনা করব। এবার আসেন আমাদের যে ডেডলকটা, এই যেমন আরেকটা ফিগারের মাধ্যমে বলা হচ্ছে, এ ডেডলক হ্যাপেন্স ইন অপারেটিং সিস্টেম when two or more process need some resources to complete their execution that is held by other process। অর্থাৎ এইখানে যদি দেখেন আমাদের, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, ওকে। এখানে দেখেন যে এই এই যে প্রসেস গুলো থাকে, প্রসেস গুলোকে সাধারণত এরকম এরকম নোড আকারে সার্কেল আকারে রিপ্রেজেন্ট করা হয়, এটাকে বলা হচ্ছে প্রসেস। এখানে আরেকটা প্রসেস সার্কেল আকারে রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং রিসোর্স যেগুলো থাকে রিসোর্সকে এরকম রেক্ট্যাঙ্গেল আকারে রিপ্রেজেন্ট করা হয়। এখানে মনে করেন R1 একটা রিসোর্স, স্যার শোনা যায় না স্যার। ব্যবহার করতেছে, তার মানে আমি দেখতেছি এই R2 রিসোর্স অলরেডি আমার কি করতেছে, P2 ব্যবহার করতেছে। আবার R1 থেকে যেহেতু P1 তাকে আবার কে ব্যবহার করতেছে, স্যার শোনা যায় না স্যার। Recording stopped. স্যার নেটওয়ার্ক প্রবলেম Recording in progress. ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, করে দিন আবার করে দিয়েছেন, ওকে থ্যাংক ইউ। স্যার আমার এখানে স্যার রুল 39, আমার এখানে সকাল থেকে কারেন্ট নাই। এখন মোবাইলে স্যার চার্জ আছে 15%। স্যার আচ্ছা, যতটুকু পারেন করেন, তাহলে ভিডিওটা দিয়ে দেবেন, ভিডিও দেখে নেবেন। জি স্যার। এখন কি হচ্ছে? ওকে, দেখতে পাচ্ছেন আপনারা আমি যেটা শেয়ার দিয়েছি স্ক্রিন? দেখা যাচ্ছে স্যার।
এটা খুব সহজ দেখেন, তার মানে আমি R1 যেহেতু P1 এর দিকে আছে, তার মানে R1 রিসোর্স ব্যবহার করতেছে কি P1, তার মানে আমাদের P1 প্রসেস এখন ব্যবহার করতেছে, সরি P1 প্রসেস কার দিকে আছে, R1 নিয়ে বসে আছে, R1 কে নিয়ে বসে আছে। আর P2 প্রসেস কাকে নিয়ে বসে আছে, আমাদের R2 কে নিয়ে বসে আছে। বাট এইদিকে আবার দেখেন P2 আবার রিকোয়েস্ট করছে R1 এর জন্য, তার মানে P2 R1 প্রসেসের জন্য অপেক্ষা করতেছে। এদিকে উল্টা দিকে আবার P1 আবার R2 কে রিকোয়েস্ট করে বসে আছে, তার মানে P1 প্রসেসটা আবার R2 এর জন্য বসে আছে। তার মানে দেখেন যে এই P1 প্রসেস বসে আছে যে কখন P2 প্রসেস R2 কে ছাড়বে, তারপর সে কমপ্লিট করতে পারবে। আবার P2 বলতেছে যে তুমি কখন R1 কে ছাড়বা, তাহলে আমি আমার কাজ শেষ করতে পারবো। স্যার এই তার মানে জায়গায় একজন আরেকজনের উপর হচ্ছে, তার মানে এটাও একটা ডেডলক সিচুয়েশন। স্যার এই জায়গায় দুইটাই বলেন। আপনি P1 দিছেন, এটা বুঝি নেই স্যার, এই যে এই সাইডে লেখা R1 একটা P1 P1 আছে, এই যে R1 একটা P1 P2 P2 আর এটা আসলে R2, এটা R2 এটা, ঠিক আছে। তার মানে এটাও একটা ডেডলক সিচুয়েশন। বাট এখানে দেখেন ধরে নেওয়া হয়েছে যে R1 এর এই যে রিসোর্স গুলো আছে, রিসোর্স গুলোর আবার দুইটা ধরন হতে পারে, একটা হচ্ছে সিঙ্গেল ইনস্ট্যান্সেস, একটা হচ্ছে মাল্টি ইনস্ট্যান্সেস। অর্থাৎ একই ধরনের রিসোর্স যদি একটা করে থাকে তাহলে এটাকে বলবো সিঙ্গেল ইনস্ট্যান্সেস। আর যদি একই ধরনের রিসোর্স একাধিক থাকে, যেমন মনে করেন R1 হচ্ছে আপনার সাপোজ প্রিন্টার, ঠিক আছে, R1 হচ্ছে মনে করেন প্রিন্টার। তো এখানে একটা ডট চিহ্ন, এখানে একটা ডট চিহ্ন মানে হচ্ছে একটা প্রিন্টার আছে। কিন্তু যদি এখানে দুইটা ডট এরকম বড় বড় দুইটা ডট থাকতো, তার মানে এখানে প্রিন্টার দুইটা ছিল। দুইটা প্রিন্টার থাকলে কিন্তু আবার এইরকম ডেডলক সিচুয়েশন হতো না, কারণ দুইটা প্রিন্টার থাকলে R1 এর একটা প্রিন্টার P1 কে দিছে, P2 আর একটা প্রিন্টার চাচ্ছে, সেটাকে নিয়ে নিত, নিয়ে সে P2 কাজ কমপ্লিট করে ফেলতো। P2 কাজ যখন কমপ্লিট করে ফেলতো, সে তখন এই R2 রিসোর্স কেও সে ছেড়ে দিত, R1 এর আর একটা রিসোর্স কেও সে ছেড়ে দিত, তখন আবার P1 এটাকে শেষ করে ফেলতো কাজ। বুঝতে পারছেন? জি স্যার। এই হচ্ছে আমাদের মূলত ডেডলক সিচুয়েশন। বাট এইরকম আপনি হুট করে একটা জিনিস দেখেই বলতে পারবেন না যে এটা ডেডলক। এটাতে দুইটা প্রসেস আর দুইটা রিসোর্স, তাই বলতে পারতেছেন যে ডেডলক। বাট ডেডলক ঘটবে কি ঘটবে না তার চারটা শর্ত আছে। একটাকে বলা আছে মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন মানে হচ্ছে যে প্রসেস যে রিসোর্স গুলা ব্যবহার করবে, এই রিসোর্স গুলা নন শেয়ারেবল হবে। অর্থাৎ একটা যদি প্রিন্টার থাকে, এই প্রিন্টার এট এ টাইম দুইটা প্রসেস ব্যবহার করতে পারবে না। যে কোনো একটা প্রসেস এট এ টাইম প্রিন্টার, মনে করেন আপনিও প্রিন্ট দিবেন, সাথে সাথে আবার আরেকজনও প্রিন্ট দিয়ে ওখান থেকে একই সাথে দুইজনের আউটপুট বের হবে, এইরকম হবে না। যদি না হয় তাহলে এক নাম্বার শর্ত আছে যে তাহলে একটা ডেডলক হওয়ার সম্ভাবনা আছে। এখানে চারটা শর্ত আছে, এই চারটা শর্তই যদি ফুলফিল হয় দেন আমরা বলতে পারবো যে আমাদের সিস্টেমের মধ্যে ডেডলক মাস্ট ঘটবে। আবার ডিসকানেক্ট হয়ে গেছে নাকি না। তারপর আর একটা হচ্ছে হোল্ড এন্ড ওয়েট। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে হোল্ড এন্ড ওয়েট। এখানে দেখেন এক নাম্বার কন্ডিশন যে মিউচুয়াল এক্সক্লুশন। দেখেন R1 বা R2 রিসোর্সের কোনোটাই কিন্তু এমন হয় নাই যে দুইটাই চাইছে আর দুইটাই পাইছে এট এ টাইম। একটাকে যেমন R1 কে P1 ব্যবহার করতেছে, আর যখন P2 R1 কে চেয়েছে সে আবার এটাকে হোল্ড স্টেটে রাখতে, দেখেন P2 ইজ ওয়েটিং ফর R1, তাকে ওয়েটিং স্টেটে রাখছে, কারণ এট এ টাইম সে দুইজনকে সার্ভ করতে পারবে না। দেন হচ্ছে হোল্ড এন্ড ওয়েট। আর একটা কন্ডিশন আছে যে প্রসেসগুলোর কোনো একটা রিসোর্সকে হোল্ড করবে, আবার আর একটার জন্য তারা রিকোয়েস্ট পাঠাবে। দেখেন এখানে P1 এবং P2 দুইটাই একটা করে রিসোর্সকে হোল্ড করতেছে এবং আর একটার জন্য রিকোয়েস্ট পাঠাইছে। যেমন P1 যদি বলেন, P1 অলরেডি R1 রিসোর্স হোল্ড করতেছে, সে আবার R2 রিসোর্সের জন্য রিকোয়েস্ট পাঠাইছে। এরকম একটা কন্ডিশন থাকবে। থার্ড কন্ডিশন বলা হচ্ছে নো প্রিমশন। এই প্রসেসগুলোর মধ্যে কোনো প্রিমশন হবে না, অর্থাৎ প্রসেসগুলোকে প্রিমটিভ করা যাবে না। এমন না, এটা প্রিমটিভটা কি মনে করেন এরকম হলো যে P1 প্রসেস মনে করেন R2 এর জন্য রিকোয়েস্ট করছে, আর এই অবস্থায় R2 আবার কে ব্যবহার করতেছে, P2 ব্যবহার করতেছে। তাহলে P1 এর প্রায়োরিটি বেস কোনো কিছু এমন থাকবে না যে P1 চাইলেই R1 তখন এটাকে ছেড়ে দিবে। এরকম যদি না থাকে তাহলে এখানে কি হবে, ডেডলক হওয়ার একটা পসিবিলিটি আছে। এটা 3 নাম্বার কন্ডিশন। কিন্তু যদি এমন হয় যে প্রিমটিভ মেথডে অ্যাপ্লাই করা হয় যে P1 এর প্রায়োরিটি বেশি, যদিও R2 অলরেডি P2 ব্যবহার করতেছে, তাহলে P1 চাওয়ার সাথে সাথে R2 রিসোর্সকে P2 ছেড়ে দিবে, তাহলে কিন্তু আর কখনো এখানে ডেডলক হবে না। প্রিমটিভ পদ্ধতিতে কখনোই ডেডলক আসবে না। এই জন্য বললাম যে আমাদের সিস্টেমগুলোতে ডেডলক খুবই রেয়ার কেস।
তারপরের কন্ডিশন বলা হচ্ছে সার্কুলার ওয়েট, অর্থাৎ যে প্রসেস গুলোর মধ্যে একটা সার্কুলার ওয়েট তৈরি হবে। দেখেন এখানে একটা সার্কুলার ওয়েট তৈরি হয়েছে। গ্রাফ গুলাকে যদি আপনি তীর চিহ্নের দিকে তাকান একটা সার্কেল তৈরি হবে। আপনি এখান থেকে শুরু করেন এখানে যাইতে পারবেন, তারপর এইদিকে ডাইরেক্টেড গ্রাফ, তারপর এইদিকে, তারপর এইদিকে। তার মানে আপনি যেখান থেকে স্টার্ট করছেন সেখান থেকে সার্কুলার ভাবে একটা গ্রাফ তৈরি হচ্ছে। আবার আপনি যদি এখান থেকে শুরু করেন এখানে যাবেন, এখানে যাবেন, এখানে যেখান থেকে শুরু করেন না কেন এই পুরো সিস্টেমের মধ্যে একটা সার্কুলার সার্কেল বা সাইকেল তৈরি হয়েছে যখন আপনি এটাকে একটা গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করবেন। এই চারটা কন্ডিশন যদি আপনার সিস্টেমের মধ্যে থাকে তাহলে আপনি বলতে পারবেন যে আপনার সিস্টেমে ডেডলক অবশ্যই হবে। আপনার সিস্টেমে হবে স্যার, অবশ্যই হবে। ডেডলক হবে, মাস্ট ডেডলক হবে। সেখানে এই চারটা কন্ডিশন যদি হয় আপনার সিস্টেমে ডেডলক মাস্ট করবে। এখন কিন্তু কথা স্যার যদি একটা হচ্ছে একটা যদি না হয়, মনে হয় ওই চারটা সত্রের মধ্যে একটা ফ্লাপ করলো না, তাহলে তো ডেডলক হবে না স্যার। চারটার মধ্যে একটা শর্ত যদি ফুলফিল না করে তাহলে ডেডলক হবে না, বাট পসিবিলিটি থাকবে ভবিষ্যতে হওয়ার, কিন্তু বর্তমানে থাকবে না। জি স্যার। মনে করেন আপনার এমন হইলো যে আপনার এখানে মনে করেন এই রিসোর্স এখানে মনে করেন R1 রিসোর্স মনে করেন এখানে দুইটা আছে, দুইটা যদি হয় তাহলেই তো আর প্রবলেম, এখানে ডেডলক হচ্ছে না। কারণ P2 এখানে চাচ্ছে দুইটা প্রিন্টার আছে, একটা প্রিন্টার নিয়ে নিছে P1 আর একটা প্রিন্টার P2 চাচ্ছে, ঠিক আছে একে দিয়ে দিলাম। তো দিয়ে দিলে দেখা যাবে যে এই P1 এর কাজ কিন্তু তখন আগে হবে না। P2 যেহেতু দুইটা জিনিস চাইছে দুইটাকেই পেয়ে গেছে, কারণ সে R2 কে কাজ করতেছে, P1 আবার R1 কে চেয়েছে, সে দুইটাই চেয়েছে, দুইটাই তার কাজ হয়ে গেছে। আর তারপরে যখন এই P2 কাজ শেষ হয়ে যাবে সে তখন এই R2 কেও ছেড়ে দিবে, R1 কেও ছেড়ে দিবে, তখন কিন্তু P1 প্রসেস আবার R1 কে ব্যবহার করতে পারবে। এরপরে P1 প্রসেস কাজ শেষ হবে। তার মানে যদি আমি এক্সিকিউশনের সিকোয়েন্স বলি, প্রথমে P2 হবে, তারপরে P1 এর কাজ শেষ হবে। এটাকে বলা হচ্ছে সেফ সিকোয়েন্স। এটা আমরা আসতেছি পরে। এই চারটা কন্ডিশন যেটা মুখে বললাম এখানে একটু ফিগার আকারে দেখানো আছে, আপনারা এরপর হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। এই যে আমি বললাম যে আমার সিস্টেমে ডেডলক আছে, এই যে তারপর আপনার একটা কর্পোরেট অফিসে যদি এরকম 500-600 ওয়ার্ক স্টেশন থাকে, তার মধ্যে 30-40টা প্রিন্টার থাকে, কয়েকটা স্ক্যানার থাকে, কয়েকটা অন্যান্য শেয়ারেবল ডিভাইস থাকে যারা কমনলি ওই ওয়ার্ক স্টেশন গুলো ইউজ করবে, তো শুট করে আপনাকে এই ফিগার দেখে তো বলা মুশকিল। ফিগার তার মানে আপনাকে একটা ফিগার আপনি হয়তো ড্র করলেন, বাট কমপ্লেক্স ফিগার হলে ফিগার দেখেও কিন্তু জাস্টিফাই করা মুশকিল যে আপনার এখানে কি ডেডলক আছে কিনা। বা যদি সিম্পল একটা সিস্টেম হয় তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আপনার এখান থেকে একটা গ্রাফ আঁকাইতে হবে সিস্টেমটা, যে আপনার সিস্টেমে কয়টা প্রসেস আছে, কয়টা রিসোর্স আছে, কয়টার কয় কপি করে রিসোর্স আছে, প্রিন্টার কয়টা আছে সেটা কয় কপি আছে, স্ক্যানার কয়টা আছে, কয় কপি আছে, এই জিনিসগুলোর একটা গ্রাফ ড্র করতে হবে। এবং কোন কোন রিসোর্স গুলো কোন কোন প্রসেসকে ব্যবহার করতেছে, আবার কোন প্রসেসের জন্য তারা রিকোয়েস্ট করছে, এই সব জিনিসগুলোকেই একটা যে গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় সেটাকে বলা হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। এবং এটা ডেডলক ফাইন্ডিং করার জন্য খুব ইফেক্টিভ একটা উপায়। কিরকম হয় রিসোর্স অ্যালোকেশন গ্রাফ ডিজাইন করার কিছু নিয়ম আছে। নিয়ম হচ্ছে এরকম যে, যেটা আমি একটু আগে বলেছি, যে রিসোর্স অ্যালোকেশন গ্রাফের ক্ষেত্রে আপনি যখন প্রসেস গুলাকে ডিজাইন করবেন, প্রসেস গুলো হবে এরকম সার্কেল, যেমন এখানে একটা ফিগার আছে এরকম ভাবে হবে সার্কেল প্রসেস গুলো, সবগুলো প্রসেসকে সার্কেল দ্বারা, যে তিনটা প্রসেস থেকে তিনটা সার্কেল, P1 P2 P3, চারটা হলে P4 পর্যন্ত চারটা সার্কেল, ঠিক আছে, অথবা ওভাল বলতে পারেন। আর থাকবে কি রিসোর্স, রিসোর্স গুলাকে রিপ্রেজেন্ট করা হয় এরকম রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে, এরকম রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। তার মানে দুইটা জিনিস চলে গেল। তারপর হচ্ছে রিসোর্স গুলা একই টাইপের রিসোর্স কয়টা করে আছে, কয়টা ইনস্ট্যান্সেস আছে। মানে প্রিন্টার যদি আপনার মনে করেন R1 কে বলতেছে আমি প্রিন্টারের টাইপের রিসোর্স, তাহলে R1 প্রিন্টার কয়টা আছে, তাহলে প্রিন্টার মনে করেন 5টা আছে, তাহলে এখানে এরকম ভাবে 5টা ডট হবে। যেমন এখানে R4 কে বলতেছি, R4 একটা রিসোর্স, সেখানে 3টা ডট, তার মানে এখানে 3টা আছে। যদি এটা কোনো প্লটার হয় তাহলে 3টা প্লটার আছে, ঠিক আছে। এইটা আর একটা জিনিস হচ্ছে যে আমাদের কোন রিসোর্সটা কাকে ব্যবহার করতেছে আর কোন প্রসেস কোন রিসোর্সের জন্য রিকোয়েস্ট করেছে। আমি আর মানে রিসোর্স আই থেকে যদি আমাদের প্রসেস কি মনে করেন যে রিসোর্স থেকে যদি প্রসেসের দিকে তীর চিহ্ন থাকে, তার মানে এই রিসোর্সটা এই প্রসেস অলরেডি অ্যালোকেট। স্যার বোঝা যায় না স্যার।
স্যার শোনা যাচ্ছে না স্যার। স্যার তো কিছু বলতেছে না। Recording stopped. স্যার বাইরে গেছে। নেটের সমস্যা মনে হয়। Recording in progress. আজকে বারবার একটু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কেন জানি, সরি। রেকর্ডিং চালু আছে না, তো বারবার যে কেন ডিসকানেক্ট হচ্ছে এরকম তো হয় না। তাহলে দেখতেছি যদি আমাদের রিসোর্স থেকে R2 থেকে P1 এর দিকে একটা তীর চলে, তার মানে R2 রিসোর্সের একটা কপি ব্যবহার করতেছে P1 প্রসেস, আবার P2 এর দিকেও একটা তীর চিহ্ন আছে, তার মানে আর একটা কপি ব্যবহার করতেছে P2 প্রসেস। আবার এই প্রসেস থেকে যদি উল্টাটা হয়, যদি প্রসেস থেকে রিসোর্সে তীর চিহ্ন দেয় ডাইরেক্টেড গ্রাফ, তার মানে বুঝতে হবে যে এই P1 প্রসেসটা কি করছে, R1 এর জন্য কি করেছে, রিকোয়েস্ট করেছে। তার মানে আমরা বলতে পারি যে এই P1 প্রসেসটা R1 এর জন্য রিকোয়েস্ট করছে, আবার P2 প্রসেস কি করছে, R3 এর জন্য রিকোয়েস্ট করছে, আর P3 প্রসেস আসলে কারো কিছুর জন্য রিকোয়েস্ট করেনি, সে শুধুমাত্র R3 রিসোর্সটা ব্যবহার করতেছে, সে নতুন কোনো প্রসেসের জন্য রিকোয়েস্ট করে নাই। তাহলে আমরা এখন দেখি আমাদের যে চারটা রিসোর্স থেকে যদি তীর চিহ্ন আসে মানে যেদিকে, তাহলে সেটা কি হবে স্যার? এরকম কখনো হয়, যদি এরকম কখনো তীর চিহ্ন হয়, তার মানে P3 প্রসেসটা R4 রিসোর্সকে রিকোয়েস্ট করেছে, এখন অ্যালট পায়নি। যদি রিকোয়েস্ট পেয়ে যায় তাহলে তীর চিহ্নটা উল্টা দিকে ঘুরে যাবে, এই দিকে ঘুরে যাবে। বুঝতে পারছি? রিসোর্স পেলে পেলে ঘুরে যাবে। হ্যালো সরি, আপনাদের কথা বুঝতে, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি স্যার শোনা যাচ্ছে স্যার। ওকে, তার মানে এই হচ্ছে আমাদের রিসোর্স অ্যালোকেশন গ্রাফ ড্র করার সিস্টেম। আমরা এই গ্রাফ দেখেও বলতে পারবো যে আমাদের যদি ছোট একটা সিম্পল গ্রাফ হয়, গ্রাফ দেখেও বলতে পারবো যে আমাদের মিউচুয়াল এক্সক্লুশন আছে, একটা ইনস্ট্যান্স আছে এবং এটা নন শেয়ারেবল, এক নাম্বার শর্ত। দুই নাম্বার শর্ত বলা হচ্ছে যে কি হয়, স্যার শোনা যায় না স্যার। Recording stopped. Recording in progress. বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আপনাদেরও সমস্যা করতেছে নাকি শুধু আমারই সমস্যা করতেছে? স্যার আপনার সমস্যা হচ্ছে স্যার। স্যার আমাদের আপনারও এখানে বের হয়ে সমস্যা যাচ্ছে নাই। না? এখানে হয়তো সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমার এখানে তো নেটের প্রবলেম সাধারণত হয় না, যাই হোক। তো এই হচ্ছে আমাদের রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। আমরা এই গ্রাফ দেখেও বলতে পারবো আমাদের চারটা যদি শর্ত মেনটেন করে, তাহলে আমরা বলতে পারবো যে এখানে শর্ত আছে কিনা। তার মধ্যে যদি সিঙ্গেল ইনস্ট্যান্সে যদি হয়, যদি মানে এইদিকে যেটা আছে ডান দিকে, যদি এরকম সিঙ্গেল একটা করে রিসোর্স এক কপি থাকে, মানে সার্কুলার একটা সাইকেল থাকে, এবং যদি আমাদের সিঙ্গেল ইনস্ট্যান্সেস হয়, তাহলে সেখানে অবশ্যই ডেডলক থাকবে। সিঙ্গেল ইনস্ট্যান্সের ক্ষেত্রে যদি আমাদের এরকম সার্কুলার ওয়েট থাকে, তাহলে সেখানে অবশ্যই ডেডলক থাকবে। বাট এই কথাটা আমরা মাল্টি ইনস্ট্যান্সের ক্ষেত্রে বলতে পারবো না যে সার্কুলার ওয়েট থাকলেই এর মধ্যে কি হবে, ডেডলক হবে। যেমন এই বাম দিকের যে গ্রাফটা দেখতেছেন, বাম দিকের গ্রাফে যদি খেয়াল করে দেখেন যে এই জায়গাটাতে কিন্তু একটা সার্কুলার ওয়েট আছে, এখানে গেলেন সরি, সার্কুলার কোনো ওয়েট নাই, না সার্কুলার কোনো ওয়েট এখানে নাই। তার মানে এই ডান দিকের এই বাম দিকের এই গ্রাফটা যেটা আছে, সেখানে কিন্তু আসলে কোনো ডেডলক নাই, কারণ কোনো সার্কুলার ওয়েট নাই, ডেডলক নাই। বাট এখানে যদি সার্কুলার ওয়েট থাকতো, তারপরেও এখানে ডেডলক যে আছে এটা আমি গ্যারান্টি দিতে পারতাম না, কারণ এখানে মাল্টি ইনস্ট্যান্সেস আছে।
বাট বাম দিকেরটাতে যদি সিঙ্গেল ইনস্ট্যান্সেস যদি কখনো সার্কুলার ওয়েট থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এখানে ডেডলক, এটা ডেডলক সিচুয়েশন মাস্ট। এই হচ্ছে আমাদের ইয়া। এছাড়াও এখন যদি আমাদের সিস্টেমটা যদি অনেক বড় হয়, যেমন এখানে সিম্পল দুইটা গ্রাফ দেওয়া হয়েছে 7.2 এবং 7.3 তে আপনাদের বই আছে, যে এরকম যদি মাল্টি ইনস্ট্যান্সের একটা গ্রাফ দেওয়া আছে, রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, এটাকে বলা হয় RAG বা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, বা এর থেকে কমপ্লেক্স গ্রাফও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে আমাদের এই সিস্টেমের মধ্যে ডেডলক আছে কি নাই? ঠিক আছে, এটা করার জন্য আমাদের কি করতে হবে, একটা ম্যাট্রিক্স বানাইতে হবে। মনে করেন আপনাদের যদি 7.2 এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, 7.2 যেটা আছে এই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তো আমাদের প্রথমে কি করতে হবে, একটা লিখতে হবে এইদিকে, এই কলাম বরাবর প্রথমে লিখতে হবে কতগুলো প্রসেস আছে। আমি দেখতেছি এখানে P1 P2 P3 তিনটা প্রসেস, তাহলে P1 P2 P3 তিনটা প্রসেস। তারপর দেখতে হবে রিসোর্স কতগুলো আছে, আমি দেখতেছি R1 R2 R3 R4 চার ক্যাটাগরির রিসোর্স আছে। তার মানে আমার রিসোর্স গুলো যাবে এই কলাম রো বরাবর, তার মানে আমার চারটা রিসোর্স। আর প্রথম যে ম্যাট্রিক্সটা বানাবো সেটা হচ্ছে আমাদের অ্যালোকেশন, অর্থাৎ অলরেডি যে ফিগারে দেওয়া আছে সেই ফিগারে কোন প্রসেস কোন রিসোর্সকে অ্যালোকেট করতেছে, যেটাকে অ্যালোকেট করতেছে সেই ঘরে 1, বাদ বাকি না হলে 0। তাহলে আমি যদি P1 প্রসেসের ক্ষেত্রে চিন্তা করি, আমি P1 এর ক্ষেত্রে দেখতেছি যে আমি কিন্তু এখন অ্যালোকেশন চিন্তা করব। তাহলে P1 প্রসেসের ক্ষেত্রে কে অলরেডি অ্যালোকেশন নিয়ে আসে P1 এর জন্য, R2 এর একটা কপি P1 অলরেডি ব্যবহার করতেছে, তার মানে R2 এর একটা কপি P1 এর জন্য অ্যালোকেটেড, এক কপি। তার মানে R2 টা হচ্ছে P1 এর জন্য অ্যালোকেটেড, বাদ বাকি সবগুলো ঘর 0। R1 R3 এবং R4 0, R3 এই তিনটার কোনোটাই অ্যালোকেশন সে পায়নি। ঠিক তেমনি ভাবে স্যার এই জায়গা P1 থেকে তো R4 এই নাই, R4 এ তো নাই কোনো কিছু জয়েন্ট R4 এর নাই, R4 নাই, R4 মনে করেন আপনার রিসোর্স আছে কিন্তু কেউ এটা ব্যবহারও করতেছে না, কেউ রিকোয়েস্টও করে নাই, থাকতেই পারে এরকম। জি ওকে, এরপর আসেন P2 এর ক্ষেত্রে। তাহলে P2 এর ক্ষেত্রে আমি দেখতেছি যে P2 এর দিকে তীর চিহ্ন আছে দুইটা, R2 থেকে একটা R1 থেকে একটা। তার মানে P2 প্রসেসটা এখন R1 এবং R2 কে অ্যালোকেট পেয়েছে, তার মানে R1 এবং R2 এর ঘরে হচ্ছে 1 আর R3 R4 এর ঘরে 0। তারপর আসেন P3 এর ক্ষেত্রে, P3 এর দিকে তীর চিহ্ন আছে শুধুমাত্র কোনটা থেকে, একটা R3 R3 থেকে। তার মানে সে শুধুমাত্র R3 ঘরে 1, বাদ বাকি R1 R2 এবং R4 এর ঘরে 0। এই যে ম্যাট্রিক্সটা হলো এটাকে বলা হয় অ্যালোকেশন ম্যাট্রিক্স, এবং এটা ব্যাংকার্স অ্যালগরিদম, যেটা আমরা পরে আরো ডিটেইলস দেখব, এরকম একটা অ্যালোকেশন ম্যাট্রিক্স বানাইতে হবে। ঠিক এইরকমই আর একটা ম্যাট্রিক্স বানাইতে হবে, সেটা রিপ্রেজেন্ট করবে কি রিকোয়েস্ট, অর্থাৎ কোন প্রসেস কোন কোন রিকোয়েস্টকে এই মুহূর্তে বা গ্রাফ অনুযায়ী রিকোয়েস্ট করে রাখছে। তার মানে আমি প্রথমে যদি P1 এর মতো দেখি, তাহলে P1 কাকে রিকোয়েস্ট করে রাখছে, P1 থেকে তীর চিহ্ন চলে গেছে R1 এর দিকে একটা, তার মানে সে R1 কে রিকোয়েস্ট করছে, যেখানে রিকোয়েস্ট করছে R1 কে সেই ঘরে 1, বাদ বাকি 0। তার মানে সে R1 কে রিকোয়েস্ট করছে, বাদ বাকি ঘর হচ্ছে 0। আর এই জায়গায় ঠিক কি তেমনি ভাবে স্যার, P2 কে, স্যার এই জায়গায় কি আমরা এই যে প্রসেস থেকে প্রসেসে আমরা করতে পারি স্যার? না না, প্রসেস থেকে প্রসেসকে রিকোয়েস্ট করতে পারবেন না, কারণ প্রসেস তো এক্সিকিউশনের জিনিস। প্রসেস সবসময় রিসোর্সকে রিকোয়েস্ট করবে, আর রিসোর্স সবসময় প্রসেসের জন্য অ্যালটমেন্টে যাবে। ওকে, এবার আসেন P2। তাহলে P2 কাকে রিকোয়েস্ট করছে, P2 দেখতেছি আমি R3 কে রিকোয়েস্ট করছে, কারণ R3 এর দিকে তীর চিহ্ন, তাই না? জি স্যার। R3 এর দিকে তীর চিহ্ন, তাহলে দেখি P3 রিকোয়েস্ট করছে যে R3, P2 বরাবর আমি আসি, P2 ঘর বরাবর আসি, এটা রিকোয়েস্ট করছে R3 কে। ঠিক তেমনি ভাবে P3 তে যখন যাবেন P3 লিখবেন R2 কে রিকোয়েস্ট। R4 দেখেন সবখানেই ফাঁকা, R4 যদি কলাম বরাবর যান এইখানেও R4 ফাঁকা, এইখানেও R4 ফাঁকা, মানে R4 এখনো কেউ অ্যালটমেন্টও পায়নি, নাকি কেউ রিকোয়েস্ট করে নাই। এই ম্যাট্রিক্স, এরপর আমাদের এই ম্যাট্রিক্স থেকে আমাদের দেখতে হবে যে আসলে, তারপর আমাদের ক্যালকুলেশন করতে হবে কোন রিসোর্স কয় কপি ছিল। আমি দেখতেছি এখানে R1 ছিল 1 কপি, R2 ছিল 2 কপি, R3 আছে 1 কপি, R4 আছে 3 কপি। তার মানে R1 আছে আমার 1 কপি, R2 আছে আমার 2 কপি, R3 1 কপি, R4 হচ্ছে 3 কপি। স্যার 1 কপি তাহলে আমার এই রিসোর্স গুলোর বিভিন্ন রিসোর্স আছে, এরকম ম্যাক্সিমাম আছে। এই R2
দ্বারা মনে করেন আপনার হয়তো বা মেমোরির কোন রেজিস্টারকে বুঝাইলো, মনে করেন 2টা রেজিস্টার আছে। আবার R3 দ্বারা মনে করেন আপনার স্ক্যানার বুঝাইলো, স্ক্যানার মনে করেন একটা আছে। R4 দ্বারা মনে করেন হয়তো বা আপনার কমন পাওয়ার পয়েন্ট প্রজেক্টর বুঝাইলো, প্রজেক্টর মনে করেন 3টা আছে। এরকম হতে পারে, ঠিক আছে? আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে কিন্তু মাঝে মাঝে বাইরে যাচ্ছে স্যার। হ্যাঁ, আমার আজকে নেটওয়ার্কের একটু সমস্যা করতেছে সামহাউ। তো এই হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফের আমরা অ্যালোকেশন এবং ম্যাট্রিক্স তৈরি করে ফেললাম। এরপর আমাদের আসলে ক্যালকুলেশন করতে হবে যে এই অবস্থায় এই রিসোর্স গুলো অ্যালটমেন্ট দেওয়ার পর এই অ্যালোকেট দিছি, আর এগুলো হচ্ছে অলরেডি রিকোয়েস্ট করে রাখছে, এগুলো কিন্তু পাইনি এখন, রিকোয়েস্ট করছে এই প্রসেসগুলা এই রিসোর্সের জন্য। তাহলে আমাদের যেগুলো অ্যালটমেন্ট দেওয়া হয়েছে সেগুলো থেকে যদি আমার ম্যাক্সিমাম যতগুলো বাদ দেয় তাহলে আমার দেখতে হবে অ্যাভেইলেবিলিটি কত। তাহলে আমি দেখতেছি আমার R1 প্রসেস কয়টা, একটা অলরেডি, যে এখানে 0, এখানে 1, এখানে 0, তার মানে 1 কপি বরাদ্দ দেওয়া হয়েছে। আর আমার ছিল কত R1, 1 কপি ছিল, তার মানে এখন আমার কাছে অ্যাভেলেবেল হচ্ছে কত, 0, আর কোনো বাকি নাই। 1 কপি ছিল, 1 কপি P2 প্রসেস ব্যবহার করতেছে। ঠিক তেমনি ভাবে R2 এর জন্য যদি দেখি, R2 কে দেখতেছি 1 কপি ব্যবহার করতেছে P1 আর 1 কপি ব্যবহার করতেছে P2, তার মানে 2 কপি অলরেডি অ্যালটমেন্ট করা হয়েছে। আর আমার R2 ছিল ম্যাক্সিমাম 2 কপি, তার মানে এটার আর কোনো বাকি নাই, এটাও 0 কপি বাকি আছে, অ্যাভেলেবিলিটি 0। ঠিক তেমনি ভাবে R3 এর ক্ষেত্রে যখন বের করব দেখতেছি যে শুধুমাত্র P3 প্রসেস R3 কে ব্যবহার করতেছে 1 কপি, আর R3 ছিল আমার 1 কপি, তাহলে 1 কপি থেকে 1 কপি বাদ দিলে 0, তার মানে R3 আমার এখন 0 আছে। R4 দেখতেছি যে R4 আমার একটাও ব্যবহার হয়নি, বাট আমার সিস্টেমের মধ্যে আর ছিল 3টা, তার মানে এখানে আসলে আমার আর বাকি থাকবে কয় কপি, 3 কপি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার এই যে ফিগার দেওয়া আছে এরকম একটা স্পেসিফিক মুহূর্তে এটা হচ্ছে আমার অ্যাভেইলেবিলিটি, যে পরিমাণ রিসোর্স আমার অ্যাভেইলেবল আছে, এইটা আমার অলরেডি অ্যালোকেশন হয়ে গেছে, আর এইটা হচ্ছে আমার রিকোয়েস্ট করছে। তাহলে আমার এখন চেক করতে হবে এই যে P1 প্রসেস যে এইটাকে রিকোয়েস্ট করছে, P2 এই পরিমাণ রিসোর্স করছে, এবং P3 যে এগুলা রিসোর্স রিকোয়েস্ট করছে, মানে জয়টা রিকোয়েস্ট করছে সবগুলোকে একসাথে দিতে হবে। এখানে না যে তোমার মনে করো R1 এখানে রিকোয়েস্ট করছে একটা, R1 কে সে দিতে পারতেছে, মনে করো এখানে এরকম আছে, মনে করো এরকম আছে 1, তার মানে এখানে দেখা যাচ্ছে, পরে আসতেছে এটা। স্যার শোনা যায় না স্যার। যে রিসোর্স গুলো আমার কাছে রিকোয়েস্ট করেছে আমি কোনটাকে দিয়ে আসলে তার কাজ শেষ করাইতে পারবো। তো আসেন প্রথমে P1 রিকোয়েস্টের জন্য যাই। P1 রিকোয়েস্ট করছে কি, R1 এর 1 কপি, R2 এর কোনো কপি নাই, R3 না, R4 না, তার মানে P1 এর কাজ শেষ করতে গেলে এখন R1 এর 1 কপি তার দরকার, কিন্তু আমার হাতে কি R1 এর 1 কপি আছে? না, তার মানে সে এটাকে দিতে পারবে না, দিতে না পারা মানে এটা ওয়েট স্টেটে চলে যাবে, অপেক্ষা করতে থাকবে যে কখন সে R1 পাবে, কিন্তু এখন এই মুহূর্তে আমার হাতে R1 ফাঁকা নেই। এবার আমরা P2 এর ক্ষেত্রে যাই, দ্বিতীয় প্রসেস বলতেছে তার R1 লাগবে না, R2 লাগবে না, বাট R3 এর 1 কপি লাগবে, আর R4 ও লাগবে না। তাহলে আমার এই সিস্টেমের মধ্যে কি এখন R3 এর 1 কপি হাতে আছে? R3 কি আছে আমার হাতে? না স্যার। নাই, তার মানে সে P2 কেও বলবে যে যেহেতু তোমাকে দিতে পারতেছি না R3, তুমি অপেক্ষা করো, P2 ও ওয়েটিং স্টেজে চলে যাবে। এরপরে সিকোয়েন্সিয়ালি চেক করবে কাকে, P3 কে। P3 গিয়া বলতেছে তার R2 দরকার, আর কোনো কিছু দরকার নাই। R2 কি আমার 1 কপি ফাঁকা আছে? না স্যার। 1 কপি আমার ফাঁকা নেই, তার মানে আমি দেখতেছি যে আমার 3টা প্রসেস, 3টাই এখন ওয়েটিং স্টেটে আছে, এবং এটা কখন শেষ হবে তার কি কোনো গ্যারান্টি? কারণ আমার হাতে তো রিসোর্স ফাঁকা নাই, রিসোর্স ফাঁকা নাই মানে আমি তো নতুন করে সিস্টেমে যদি রিসোর্স অ্যাড করি সেটা তো অন্য হিসাব, তখন তো আবার সিস্টেমকে নতুন করে রিস্টার্ট করতে হবে। বাট এমন একটা সিচুয়েশনে এসে এখন দাঁড়াইছে যে আমার হাতে রিসোর্স নাই, কিন্তু 3টারই এমন এমন কিছু রিসোর্স দরকার যে 3টার একটাও আমার হাতে নাই, এবং যে কারণে 3টা প্রসেসই অপেক্ষা করতেছে একটা ইনফাইনিট টাইম। এই ইনফাইনিট টাইমে অপেক্ষা করাটাই হচ্ছে ডেডলক। তার মানে আমি কোনো P1 P2 P3 কেউই আসলে কাজ শেষ করতে পারবেন আমার হাতে এখন যে রিসোর্সের যে অবস্থা, তার মানে তারা এখন ডেডলক সিচুয়েশনে চলে গেছে। এই জন্য বলতেছি যে নো রিকোয়েস্ট P1 P2 P3 ইজ গোইং এখানে ডেডলক। তার মানে এরকম ভাবে যদি দেখা যাচ্ছে যে যদি বড় বড় কোনো গ্রাফ হয় সেটাকে আমরা এরকম দিয়ে সলভ করতে পারবো। বুঝতে পারছি?
জি স্যার। এখন আসেন সেকেন্ডটার ক্ষেত্রে, যে সেকেন্ড আর একটা গ্রাফ দেওয়া আছে এখানে দেখেন, এই যে এই গ্রাফটা দেওয়া আছে। এই গ্রাফটা দেখেও আমরা হয়তো বা বুঝতেছি না, যে দেখতেছি আমরা এখানে সার্কুলার ওয়েট কিন্তু আছে, খেয়াল করে দেখেন যে সার্কুলার ওয়েট এখানে আছে, এখানে এখানে আছে, এখানে আছে। বাট আমরা বলছি কি মাল্টিপল যদি ইনস্ট্যান্সেস হয় রিসোর্সের, তাহলে সার্কুলার ওয়েট থাকলেই সেখানে ডেডলক থাকবে, এটা বলা যাবে। বাট যদি সিঙ্গেল ইনস্ট্যান্সেস হইতো, এখানে R1 একটা থাকতো, R2 একটা থাকতো, তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারতাম যে সার্কুলার ওয়েট থাকলে সেখানে ডেডলক হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনাদের বিভিন্ন ভাই ভাই কুইজে থাকতে পারে। ঠিক আছে, এখন আসেন আমরা দেখি যে এই 7.3 করলে কি হয়। তার 7.3 এর ক্ষেত্রে দেখতেছি আমার প্রসেস আছে P1 P2 P3 P4, চারটা প্রসেস আর দুইটা রিসোর্সই কত, দুই কপি করে। তাহলে এটাও আগের জন্য আমাদের একটা অ্যালোকেশন এবং একটা রিকোয়েস্ট গ্রাফ বানাইতে হবে। এটার যদি আমি রিকোয়েস্ট গ্রাফ বানাই, দেখতেছি P1 কাকে ব্যবহার করতেছে, P1 ব্যবহার করতেছে R1 কে, তাহলে P1 ব্যবহার করতেছে R2 কে, ব্যবহার করতেছে। তারপর P2 ব্যবহার করতেছে, দেখবেন যে R1 কে, P3 ব্যবহার করতেছে R1 কে, P4 ব্যবহার করতেছে R2 কে। এরকম ভাবে একটা রিসোর্স গ্রাফ। এবং রিকোয়েস্ট যদি পাঠান, দেখবেন যে P1 রিকোয়েস্ট করছে R1 এর জন্য, P2 কোনো রিকোয়েস্ট করে নাই, P3 রিকোয়েস্ট করছে R3 এর জন্য, P3 কোনো রিকোয়েস্ট করে নাই। তার মানে P1 রিকোয়েস্ট করছে R1 এর জন্য, আর P3 রিকোয়েস্ট করছে R3 এর জন্য, এছাড়া আর কোনো রিকোয়েস্ট নাই। দেখি হয়েছে কিনা। তার মানে আমরা দেখতেছি P1 রিকোয়েস্ট করছে R1 এর জন্য, আর P3 রিকোয়েস্ট করছে R2 এর জন্য। তাছাড়া P2 কোনো রিকোয়েস্ট করে নাই, P4 ও কোনো রিকোয়েস্ট করে নাই। দেখি তাহলে এখন আমাদের কি অবস্থা দাঁড়ায় সিস্টেমটা। তাহলে আমার এই অনুযায়ী আমার কি করতে হবে, আবার রিকোয়েস্ট বানাইতে হবে। তার মানে এটা রিকোয়েস্ট করছে, এইটা করছে, বাদ বাকি সব জিরো। ঠিক আছে এই পর্যন্ত। এখন এই অবস্থায় যখন আমাদের সিচুয়েশন, তখন আমাদের দেখতে হবে যে হাতে আমাদের এখন আমার বানাইতে হবে কি অ্যাভেলেবিলিটি ম্যাট্রিক্স, অর্থাৎ হাতে কয়টা অ্যাভেলেবেল আছে। আমি দেখতেছি R1 ও ছিল 2 কপি, দেখেন দুইটা ডট, R2 ও 2 কপি, তার মানে 2 কপি করেছিল। আর আমার অ্যালোকেট হয়েছে কত, R1 এর 2 কপি অ্যালোট হয়েছে, 2 কপি অ্যালোট। মানে হাতে আমার কত, তাহলে আলটিমেটলি হাতে আমার 0, এখানেও 0, তাই তো? জি স্যার। এখন আমি চিন্তা করবো যে আমার হাতে এখন কোনো রিসোর্স নাই, তাহলে আমার এই যে রিকোয়েস্ট গুলো আসছে, এই রিকোয়েস্ট গুলোকে যদি আমি উপর থেকে নিচের দিকে চেক করি, তাহলে আমি কোনোটাকে আসলে এক্সিকিউশনে পাঠাইতে পারবো কিনা। আসেন চেক করি। প্রথমে P1 প্রসেস বলতেছে যে তার কি দরকার, R1 দরকার, আর R2 দরকার নাই। আমার হাতে R1 আছে কি আছে, নাই। তার মানে এটা তাহলে এক্সিকিউশনে যাবে না, এটাকে সে ওয়েটিং স্টেটে লাগবে। তারপর সে পরেরটাতে চলে যাবে। হ্যাঁ, এই যে ফাঁকা ঘরগুলাই কি হবে তাহলে স্যার? না সেটা তো আসতেছি। আমি তো এই ফাঁকা ঘরে চিন্তা করবো যে অ্যাবিলিটি কত, এটা আমি যত নিক করতে পারি, ওভাররাইট না করে আমি একটু নিচের দিকে যাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এরপরে তাহলে আমাদের চেক করবো কি P2 কে। P2 রিকোয়েস্ট কি বলতেছে, তার কোনো কিছু রিকোয়েস্ট দরকার নাই। তার যদি কোনো কিছু প্রয়োজন না হয়, তার প্রয়োজন যেটা ছিল মাত্র একটাকে সে অলরেডি ব্যবহার করতেছে, তাহলে তার যদি নতুন করে কোনো কিছু প্রয়োজন না হয়, তাহলে সেই প্রসেসটা তো একসময় শেষ হবে, তাই না? 2 মিনিট 3 মিনিট 3 সেকেন্ড 4 সেকেন্ড পরে শেষ হবে। তার মানে আমার প্রথমে এক্সিকিউশনে যাবে কি P2 প্রসেস। দেখেন সিকোয়েন্স বানালে P2 তে এক্সিকিউশনে চলে গেল, এটা হচ্ছে সিকোয়েন্স বানাইছে। তাহলে আমার P2 এর কাজ শেষ। তখন P2 যখন এক্সিকিউশন কমপ্লিট করে ফেলবে, তখন সে কোন রিসোর্সটা ব্যবহার করতেছিল, R1 রিসোর্স ব্যবহার করতেছিল না? তাহলে তো R1টা তো ফ্রি হয়ে যাবে, তাই কি না? তাহলে ফ্রি যদি হয়ে যায়, আমার অ্যাভেলেবিলিটি কি বেড়ে যাবে না? বেড়ে গিয়ে কত হবে, R1 আমার 1 কপি ছিল না, এখন নতুন 1 কপি সে ফ্রি হয়ে গেছে, R1 হয়ে গেছে 1 আর R2 হয়ে গেছে 0। ঠিক আছে? জি স্যার। এরপর আসেন সে পরে চেক করবে কাকে, P3 চেক করবে। P3 এর কাছে যখন আসছে, সে বলতেছে যে তার R2 1 কপি দরকার, কিন্তু আমার আপডেটেড এই নিচের দিকে সবসময় আপডেটেড হবে লাস্ট কপিটা। তো আপডেটেড কপিতে দেখতেছে তার কাছে R2 নাই, এটা কিন্তু এখন বাদ, এটা তো বাদ। ঠিক আছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি রাখছি, বাট আপনারা যখন প্রোগ্রাম করবেন এটাকে রিপ্লেস করে দিবেন, এই ভ্যালুগুলো রিপ্লেস করে দিয়ে বসাইতে পারেন। তাহলে এখন বলতেছে তার দরকার R2 আমার হাতে নাই, তার মানে আমি এটাকেও ওয়েটিং লিস্টে রেখে দিব।
আর এটা তো আমার ওকে কমপ্লিট। স্যার এই লাইনটা বুঝি নাই, এই জায়গায় আবার বলেন স্যার। বলতেছিলাম যে আমাদের এখন যে প্রসেস আছে তাতে আমরা প্রথমটাকে দেখলাম, এটা আমার ওয়েটিং লিস্টে আছে, ঠিক আছে। তারপর যখন এটাতে যাচ্ছি, এই লাইনটা কিন্তু এখন নাই আর কি, আপাতত মনে করেন এই লাইনটা নাই। এটা বলতেছে যে তার কোনো রিসোর্স দরকার নাই, নতুন করে কোনো রিসোর্স দরকার নাই, তার যে প্রসেসের রিসোর্স দরকার নাই সে অলরেডি একটা R1 কে নিয়ে তার কাজ করতেছে, তো সে একসময় তো কমপ্লিট হবে, তাই না? সে তার আটকে থাকবে না, কমপ্লিট হয়ে যাবে। তা সে যখন কমপ্লিট হয়ে যাবে সে কি R1 কে নিয়ে চলে যাবে একবারে? R1 কে তো সে ছেড়ে দিবে। R1 যদি একটা প্রিন্টার হয়, তার প্রিন্টিং এর কাজ শেষ হলে সে R1 কে ছেড়ে দিবে। R1 এর সে এক কপি ব্যবহার করতেছিল, তার মানে এইটা যখন ওকে কমপ্লিট হয়ে যাবে আমাদের P2 প্রসেস, তার মানে এটাকে আমি সিকোয়েন্সে রাখলাম যে প্রথমে P2 কমপ্লিট হবে। এটা কমপ্লিট যখন হবে সে কিন্তু একটা R1 ছেড়ে দিবে। তা R1 যদি ছেড়ে দেয় আমার হাতে অ্যাভেলেবিলিটি কি বেড়ে যাবে না? R1 আগে একটাও ছিল না, এখন R1 আমার বেড়ে যাবে। তবে সেই কথাটা এখানে দেখা হয়েছে। দেখেন যে R1 আমার হয়ে গেল 1, এটা হয়ে গেল 0, কারণ R2 তো আমার ছাড়ে না। তার মধ্যে আমি দেখতেছি এটা হচ্ছে আমার ওয়েটিং, এটার কাজ কমপ্লিট। এখন আমি এইটাকে চেক করব, এইটা চেক করতেছি, তার মানে এটা কত? P3 বলতেছে আমার R2 দরকার। R2 কি আমার হাতে এই অবস্থায় আছে? এখন কিন্তু আমি আর এই লাইনটাকে কিন্তু দেখবো না, এখন আমার আপডেটেড অ্যাভেলেবিলিটি হচ্ছে এইটা, আমি যে এটাকে দেখব। এখন কি আমার হাতে R2 আছে? নাই স্যার। তার মানে এইটাকে আমি ওয়েটিং এ পাঠাবো, বলবো যে অপেক্ষা করো, পরবর্তীতে দেখি পাই কিনা। এরপর সে P4 এর কাছে আসছে, P4 বলতেছে তার কোনো কিছু লাগবে না। তো কোনো কিছু যদি না লাগে সেও একসময় কি কমপ্লিট হয়ে যাবে। যে P4 যদি কমপ্লিট হয়, P4 আবার ব্যবহার করতেছিল কাকে? R2 কে। তাহলে R2 কে সে ছেড়ে দিবে। তার মানে P2 এর পরে যদি P4 যখন ব্যবহার হয় সে R2 কে ছেড়ে দিবে। R2 কে যদি ছেড়ে দেয় তাহলে কি আমার অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে না? জি স্যার। কারণ আমার হাতে তো আগে R2 ছিল না, তার মানে আমার হাতে এখন তাহলে আসছে R1 এর এক কপি, সরি R1 এর এক কপি আছে, R2 এর এক কপি আছে। অথবা আপনারা চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন, এগুলো মনে করেন নাই, প্রোগ্রাম যখন করবেন তখন এগুলো আসলে থাকবে না। বাট আমি আপনাদের সিস্টেম করে বোঝার জন্য এগুলো রাখছি, ঠিক আছে। আপনারা সবসময় লাস্ট ভ্যালুটাকে চিন্তা করবেন। তাহলে এখন আমার ইয়ে কি এই সিস্টেম অনুযায়ী হচ্ছে অ্যাভেলেবিলিটি হচ্ছে আমার কত? 1 1, মানে R1 এরও এক কপি আছে, R2 এরও এক কপি আছে। আর একটু আগে আমি কি করছিলাম, এইটাকে আমি ওয়েটিং স্টেটে রাখছিলাম, P2 এর কাজ কমপ্লিট হয়েছে, এটাকেও আমি ওয়েটিং স্টেটে রাখছিলাম, এটার কাজ কমপ্লিট। তাহলে আমার এখন সিস্টেমের মধ্যে আছে কোনটা? P1 আছে আর P3 আছে, তাই তো? তাহলে আবার এখান থেকে ঘুরে এসে আবার প্রথম থেকে চেক করা শুরু করব। এখন যখন P1 বলতেছে তার কি দরকার? R1 দরকার এক কপি। আমার হাতে কি এখন লেটেস্ট এক কপি আছে? আছে তো, তাহলে থাকলে আমি এই এক কপি তাকে দিয়ে দিব, কারণ আমার হাতে তো আছে। তাহলে সে এই এক কপি যখন তাকে দিয়ে দিব, সে করবে কি? তার কাজ শেষ করে সে এই এক কপিকে নিয়ে সে কাজ শেষ করে দিতে পারবে, পারবে না? পারবে স্যার। তাহলে সে যখন কাজ শেষ করবে সে তো R1 এর এক কপি নিচেই, সে যখন ব্যবহার করবে তখন কিন্তু এইখানে অ্যাভেলেবিলিটি হয়ে যাবে কত? 0। আবার এইখানে তার অ্যালোকেশন হয়ে যাবে 1। আমরা এত ক্যালকুলেশন না করে আমরা মনে করি যে সে যখন R1 কে পেয়ে যাবে, সে কাজ শেষ করার পর সাথে সাথে কিন্তু সে যেটা R1 নিছিল সেটাকেও ছেড়ে দিবে, প্লাস এই যে R2 এর কিন্তু সে আর একটা কপি সে ব্যবহার করতেছিল সেটাকেও ছেড়ে দিবে না? জি স্যার। নতুন আমার কি হবে? এখানে হবে রিসোর্স R1 আর এখানে হবে 2, তাই কি না? জি স্যার, R2 হয়ে যাবে, ঠিক আছে স্যার। ওকে, তাহলে এই কাজটাও আমার প্রসেস শেষ। এখন সিস্টেমে থাকবে স্যার এই জায়গায়, স্যার অ্যালোকেটের ঘরে এই জায়গা R1, তাহলে এই জায়গা 1 হবে না স্যার? না, মাঝখানে যেটা প্রসেস হবে, মাঝখানে একবার 0 হয়ে তারপর কাজ শেষ করে হবে 1, তো আমরা মাঝখানের প্রসেস বাদ দিয়ে এটাকে 1ই রাখতেছি আর কি। ধরে নিচ্ছি যে যখন এটা অ্যালটমেন্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে তখন সেটা কাজ করে শেষ করে দিবে। জি স্যার। তারপরে আছে P3 বলতেছে যে আমার দরকার কি? R2 এর এক কপি। আমার R2 এর এখানে এখন হাতে কয় কপি আছে? 2 কপি আছে, তার মানে আমি এটাকে দিতে পারবো। তা আমি যদি তাকে এক কপি দেই সে কাজ শেষ করে যাবে। কাজ শেষ করলে সে কিন্তু আবার দেখেন R1 এরও এক কপি ধরেছিল, সেটাকেও সে রিলিজ করবে। তাহলে সেটাকে যদি রিলিজ করে দেয় তাহলে আমার আপডেটেড কপি কত হবে? R1 2, R2 2। তার মানে আমার কাজ শুরুর প্রাথমিক অবস্থায় ম্যাক্সিমাম যে কপি ছিল R1 2 কপি, R2 2 কপি, কাজ শেষ করার পর সবগুলো প্রসেস যখন শেষ হবে তখনও আমার অ্যাভেলেবিলিটি
দুইটাই থাকবে, তাই তো? কারণ প্রিন্টার দুইটা ছিল, প্লটার দুইটা ছিল, কাজ যখন করছে আবার তো আপনার কাছে দুইটাই থাকবে, তাই না? হ্যাঁ এইরকম ভাবে যদি আপনার ফাইনাল স্টেট অর্থাৎ ম্যাক্সিমাম স্টেট এবং ফাইনাল এই অ্যাভেলেবিলিটি যদি সেম হয়, তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই P2, তারপর P4, তারপর P1 বা তারপর P3 এই সিকোয়েন্সে যদি আপনি এক্সিকিউশন করেন, আপনার প্রসেসগুলো এক্সিকিউশন হয়ে বের হয়ে আসবে। তার মানে এখানে কোনো ডেডলক নেই। আছে ডেডলক? না স্যার। তার মানে আমরা বলতে পারি যে আমাদের উপরের যে গ্রাফটা আছে এটা আসলে কোনো ডেডলক নাই, এই রিসোর্স অ্যালোকেশন গ্রাফের কোনো ডেডলক ঘটবে না। আবার এই সিকোয়েন্সটা আবার একটু একাধিকও হইতে পারে, যেমন প্রথমে P2 কে করছেন, তারপর P4 কে করছেন, তারপর P1 P3 এর কাছেও আপনি যাইতে পারেন, একাধিক সিকোয়েন্স আসতে পারে, P2 P4 তারপর P3 তারপর P1 আসতে পারে। অর্থাৎ এখানে P1 এখানে আসতে পারে, বাট একটা সিকোয়েন্স থাকবে যে সিকোয়েন্সে তারা এক্সিকিউশন হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে সেফ সিকোয়েন্স। এই যে সিকোয়েন্সে এক্সিকিউশনে গেলে আমার প্রসেস কোনো ডেডলকে পড়বে না, এটাকে বলা হচ্ছে সেফ সিকোয়েন্স। আর যদি কোনো সিকোয়েন্স তৈরি করা না যায়, তো আগের তার মতো কাউকেই অ্যাক্সেস করা যাচ্ছে না কোনো রিকোয়েস্টই, তার মানে এটা তখন ডেডলক। বুঝতে পারছি? জি স্যার। বাদ বাকি লোকজন বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। আচ্ছা, পরীক্ষার হলে বোঝা যাবে কি বুঝতে পারছেন। আর আপনারা কিন্তু আমার সাবজেক্টে একটা কোনো ক্লাস টেস্ট কিছু দেন নাই, ক্লাস টেস্ট দেন? স্যার 2 আমাদের ওই সিএ মার্কটা কোন টপিকস এর মার্কস, কোন সাবজেক্টে? কন্টেন্ট এই মাইক্রো কন্ট্রোলারের জি স্যার। আমাদের দিয়ে দিই নাই? না স্যার। না স্যার দেন নাই স্যার। স্যার বলছিলেন যে বলছিলাম মনে হয় যে 40 এর ডুয়েটের মধ্যে ল্যাব কম্পিউটার আছে। হ্যাঁ ওটা আছে। তারপরে মনে হয় আপনাদের সিআর কে আমি মনে হয় জানাইছিলাম যে 30 এর নিচে মনে হয় কেউ পান নাই আর কি। 40 না না 40 হ্যাঁ স্যার, সবাই একটু ভালো সবাই ভালো 34 স্যার 35 দেখলে এরকম। জিনিসটা হ্যাঁ। ভালো হইতো স্যার পরীক্ষার আর কি। দেখলে ভালো হইতে বলতে দেখলে তো দেখাইলে তো আবার মুশকিল, ওখানে তো কিছু যদি ইথিক্যালি চিন্তা করেন স্যার কিছু তো আমাদের মনে তো করেন। না স্যার, স্যার, আসলে হয় কি স্যার, আমাদের অনেকে সব আমরা আছে, স্যার। অ্যাসাইনমেন্ট দিই, ডাটা ট্রান্সফারে অনেক সময় মিসিং হয়ে যাইতে পারে, তখন এই ব্যাপারটা যদি অ্যাসাইনমেন্টে 0 থাকে তখন আর কি এই জিনিসগুলো আর কি করা যায় যে স্যার আমি তো দিছিলাম। তাহলে আপনাদের এটা আমি দিতে পারি যে ক্লাস টেস্ট যেটা দিচ্ছেন কুইজে সেটার মার্কস দিতে পারি, আর অ্যাসাইনমেন্টের মার্কসটা দেখানো যাবে না, কিন্তু আপনাদের বলতে পারবো কারা কারা দিচ্ছেন কারা কারা দেন। ঠিক আছে, এরকম একটা লিস্ট দিয়ে দিই। অ্যাসাইনমেন্টের মার্কসে 2-1 মার্কের বড় জোর হেল্প করতে পারে। আচ্ছা আমি ঠিক আছে আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে? দিলে জি স্যার। ওকে, এখন আসেন এই যে আমাদের এখন আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে আমাদের কোন একটা গ্রাফ দেখে সিস্টেম থাকলে সেখান থেকে আমরা যদি এরকম রিসোর্স অ্যালোকেশন গ্রাফ তৈরি করে আমরা দেখতে পারবো যে আমাদের গ্রাফে ডেডলক আছে কি নাই, আর যদি ডেডলক না থাকে তাহলে কোন সিকোয়েন্সে প্রসেসগুলোকে এক্সিকিউট করতে পারবো, যেটাকে আমরা বলতেছি সেফ সিকোয়েন্স। ঠিক আছে, এখন তার মানে ডেডলক হয়ে গেল। তার মানে ডেডলক যদি হয়ে যায় তাহলে ডেডলক গুলোকে আমরা কি ভাবে এটাকে হ্যান্ডেল করি? ডেডলক হ্যান্ডেল করার মোটামুটি 3টা ওয়ে আছে। সরি, কি ওয়ে? ফার্স্ট ওয়েটা আমি নিচ থেকে থার্ড ওয়ে থেকে যাই, এটাই হচ্ছে সবচেয়ে পপুলার ওয়ে, বলতেছি ইগনোর দ্য প্রবলেম অল টুগেদার। এটা হচ্ছে মনে করেন খুব হাস্যকর একটা সলিউশন, বলতেছে ডেডলক যদি হয়ে যায় আপনি কিছু করবেন না, চুপচাপ ইগনোর করে যাবেন। তো মনে করেন আপনার একটা প্রবলেম হচ্ছে, আপনার মনে করেন জ্বর হয়ে গেছে, আপনি চুপচাপ যদি ইগনোর করেন তাহলে কি হইলো? ওষুধ তো খাইতে হবে স্যার। ওষুধ খাইতে হবে, কিন্তু এক্ষেত্রে আবার ওষুধ, এই ডেডলকের ক্ষেত্রে ওষুধ না খাওয়াটাই বেশি কার্যকর। কারণ আমি আগেই বলেছি যে ডেডলক একটা সিস্টেমের মধ্যে 2, 3, 4, 5 বছরে একবার ঘটার পসিবিলিটি আছে। আপনার ল্যাপটপ কি মনে করেন প্রসেস এক্সিকিউশনের কারণে, আপনি যে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন প্রসেস এক্সিকিউশনের কারণে কিন্তু দেখা যাবে যে 2, 4, 5 বছরে একবার আপনার হ্যাং হয়। আর একবার দুইবার যদি হয়েও যায় তাহলে আপনি করেন কি, সাথে সাথে রিস্টার্ট দিয়ে দেন, রিস্টার্ট দিলেই ঠিক। তাহলে এইরকম একটা সিচুয়েশন যেটা মনে করেন 2, 4, 5 বছরে একবার হয়, সেটার জন্য যদি আপনি মাথা খাটাইয়া, যেটাকে আবার রিস্টার্ট দিলে সলিউশন হয়ে যায়, সেটার জন্য যদি আপনি মাথা খাটাইয়া কোড লেখেন, কোড লেখার পরে যদি আপনার এটা থেকে আবার রিকভারি করেন, তো কোড লেখা লিখে এটা অপারেটিং সিস্টেমের মধ্যে ইনক্লুড করা মানে এটা কিন্তু কন্টিনিউয়াস একটা রানিং প্রসেসের মধ্যে চলে যাবে। আপনি যখনই পিসি অন করবেন তখনই এই কোডটা অ্যাক্টিভ মোডে থাকবে, সেটা কার্নেলে সামহাউ জায়গা নেবে। তো যে জিনিস আপনার ঘটেই 2, 3, 4 বছরে একবার, সেটাকে আপনি কন্টিনিউয়াসলি কার্নেল প্রোগ্রামের মধ্যে রাখতেছেন, সেটা তো আসলে ইফেক্টিভ না, সিস্টেমের পারফরমেন্স আপনার কিছুটা হলে ডিগ্রেড করবে। এই জন্য উইন্ডোজ বর্তমান যত ধরনের লেটেস্ট ভার্সনই হোক, উইন্ডোজ বলেন লিনাক্স বলেন, এই কোনো অপারেটিং সিস্টেমই কমনলি যে সকল জেনারেল পারপাস অপারেটিং সিস্টেম
কোনো অপারেটিং সিস্টেমেই আসলে এই ডেডলক নিয়ে মাথা ঘামানো হয়, এটাকে জাস্ট ইগনোর করা হয়, অর্থাৎ থার্ড অ্যাপ্রোচটা ফলো করা হয়। ঠিক আছে, এর পরেও কিছু কিছু মাতবর আছে, কিছু কিছু মাথা ঘামানো লোক আছে, তারা বলতেছে যে না, আমাদের যদি কোনো স্পেসিফিক প্রবলেম ওরিয়েন্টেড মানে স্পেসিফিক কোনো টপিক ওরিয়েন্টেড প্রবলেম আছে, তাহলে আমরা এটাকে যদি হয়েই যায় তাহলে আমাদের এটাকে কিভাবে কি করবো। তারা আবার আর একটা উপায় বলতেছে, এটাকে বলা হচ্ছে ডেডলক প্রিভেনশন অথবা অ্যাভয়েডেন্স। এই ডেডলক প্রিভেনশন অথবা অ্যাভয়েডেন্স অ্যালগোরিদমটাকেই আমরা ব্যাংকার্স অ্যালগোরিদম বলি, বা এই অ্যাভয়েডেন্সের জন্য যে অ্যালগোরিদম ব্যবহার করে এটাকে বলা হচ্ছে ব্যাংকার্স অ্যালগোরিদম। এই অ্যাভয়েডেন্স টেকনিকে বলতেছে যে আমরা যখন কোনো রিসোর্স কাউকে বরাদ্দ দিব, মনে করেন P1 প্রসেস এখানে একটা রিসোর্স চাইছে, এই রিসোর্সে রিকোয়েস্ট করছে, বা এই রিসোর্সটা যখন আমি তাকে দিব, দেওয়ার আগেই আমি চেক করে দেখবো যে এই রিসোর্সটা P1 কে দিলে আমার সামনে ডেডলক হওয়ার পসিবিলিটি আছে কিনা। যদি ডেডলক হওয়ার পসিবিলিটি থাকে তাহলে আমি এটা তাকে দিব না, আর যদি না থাকে তাহলেই আমি তাকে দিব। ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের এই চ্যাপ্টারের মধ্যে, এই তিনটার মধ্যে এটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা আলোচনা করব। আর সেকেন্ড যেটা অপশন সেটা বলতেছে ডেডলক ডিটেকশন এন্ড রিকভারি। বলতেছে যে যদি ডেডলক যদি হয়েই যায় তাহলে আমরা এই যে 1 নম্বরের মাধ্যমে ডেডলকটাকে ডিটেক্ট করতে পারবো যে ডেডলক হবে কিনা, সেই ডিটেকশন করার পর এটাকে রিকভারি করবো। তো রিকভারি করার টেকনিক খুব হাস্যকর, ওই আগের মতোই জেনারেল টেকনিকে তারা বলতেছে রিকভারি করবো কিভাবে, যে প্রসেসগুলোকে কিল করব, অর্থাৎ আমরা যেটা রিস্টার্ট করি, রিস্টার্ট করা মানেই তো কম্পিউটারের সব রানিং প্রসেস ভ্যানিশ হয়ে যাবে। একটা বলতেছে যে রিকভারি টেকনিকের একটা হচ্ছে যে প্রসেসগুলোকে কিল করা, আর একটা বলতেছে প্রিম্পটিভ করা, অর্থাৎ প্রসেসগুলোর মধ্যে প্রায়োরিটি সেট করে দেওয়া। এই দুইটা টেকনিকের মাধ্যমে এটাকে আমরা রিকভারি করতে পারি। এগুলো আপনাদের একটু জানার জন্য জাস্ট রিডিং করবেন, বাট ইম্পর্টেন্ট হচ্ছে যে ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগোরিদম, যেটাকে আমরা ব্যাংকার্স অ্যালগোরিদম বলতেছি, এই অ্যালগোরিদমটা জানা। তো ব্যাংকার্স অ্যালগোরিদমের আবার দুইটা ভাগে বিভক্ত, একটাকে বলা হচ্ছে সেফটি অ্যালগোরিদম, অর্থাৎ এই অ্যালগোরিদমটা চেক করবে যে আপনার এখন যে সিস্টেমের অবস্থা সেটা সেফ কিনা। আর সিস্টেমের সেফ থাকার পরের স্টেপ হচ্ছে যে রিসোর্স রিকোয়েস্ট অ্যালগোরিদম। পরের অ্যালগোরিদমটা চেক করবে যে আপনি নতুন করে যদি রিকোয়েস্ট কোনো প্রসেস করে তারপরেও আপনার এই সিস্টেমটা সেফ কিনা। যদি সেফ থাকে তাহলে নতুন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, যদি না থাকে তাহলে রিকোয়েস্টটাকে ডিনাই করবেন। ঠিক আছে, তো আমরা একটু ব্যাংকার্স অ্যালগোরিদমটাকে নিয়ে আলাদা একটা লেকচারে রাখছি, আপনাদের লেকচার 7 পার্ট 2 এর মধ্যে আছে। আমরা একটু ব্যাংকার্স অ্যালগোরিদমের মধ্যে চাই একটু। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন এতটুকু যা পড়ানো হয়েছে? জি স্যার, বুঝতে পারছি মোটামুটি স্যার। মোটামুটি কেন, ভালোই বোঝার কথা, এটা সহজ টপিক। জি স্যার, ভালোই বুঝছি স্যার। এখান থেকে আপনাদের এই চ্যাপ্টার থেকে মানে এক সেটের কাছাকাছি কোশ্চেন থাকবেই, মাস্ট স্যার থাকবেই স্যার। থাকবেই। স্যার কোন জায়গাতে থাকবে স্যার? ব্যাংকার্স অ্যালগোরিদম এরকম গ্রাফ দেওয়া থাকবে, গ্রাফ দিয়ে বলা হবে যেখানে ডেডলক আছে কিনা চেক করে বলেন, আর একটু জটিল গ্রাফ হয়তো, বা তারপরে এখন যেটা পড়াচ্ছি ব্যাংকার্স অ্যালগোরিদম আসবে কোশ্চেন গুলোতেও দেখলে দেখবেন যে মানে আমি না দিলেও এটা মনে করেন আপনাদের ইয়া থেকে দিয়ে দিবে আর কি। ওকে, তাহলে এখন আসলে আমরা তার মানে ডেডলকের ক্ষেত্রে আমরা দেখলাম যে দুইটা জিনিস, একটা হচ্ছে সেফ স্টেট, অর্থাৎ প্রথমে আমরা রিসোর্সগুলো যে সিস্টেম থাকবে সেটা চেক করে দেখব সেফ কিনা। যদি সেফ হয় তাহলে নতুন করে যখন রিকোয়েস্ট আসবে তাহলে সেই রিকোয়েস্টের কারণে এটা আনসেফ স্টেটে চলে যাবে কিনা। আর যদি আনসেফ স্টেটে চলে যায় তাহলে সেখানে একটা ডেডলক ঘটার পসিবিলিটি তৈরি হবে, বাট ঘটবেই এমন না। আসেন তাহলে ব্যাংকার্স অ্যালগরিদমের ক্ষেত্রে এটা হচ্ছে মাল্টিপল ইনস্ট্যান্সের ক্ষেত্রে প্রযোজ্য, সিঙ্গেল ইনস্ট্যান্সের ক্ষেত্রে ব্যাংকার্স অ্যালগরিদম দরকার নাই। আর ব্যাংকার্স অ্যালগরিদমের কিছু শর্ত আবার আছে। শর্ত কি? 1 নাম্বার, এটা মাল্টিপল ইনস্ট্যান্সেস হইতে হবে, মানে রিসোর্স গুলোর একাধিক কপি থাকতে হবে। সেকেন্ড শর্ত বলতেছে ইচ প্রসেস মাস্ট এ প্রায়র ক্লেইম ম্যাক্সিমাম ইউজ। আপনার সিস্টেমের মধ্যে যে প্রসেসগুলো আসবে সেগুলোকে ঢোকার আগেই, এক্সিকিউশনের আগেই বলতে হবে তার কোন রিসোর্স সর্বোচ্চ কতটা লাগবে। বাট এটা কিন্তু রিয়েল লাইফে খুব টাফ। রিয়েল লাইফে প্রসেসের রিসোর্সের চাহিদা কখনো স্ট্যাটিক হয় না, এটা ডাইনামিক হতে পারে। ওই যে এই কারণেই বললাম যে ডেডলক আসলে খুব রেয়ার একটা কেস। তো এই রেয়ার কেসের ক্ষেত্রে জাস্ট এটাকে একটা ডেমো বা সিমুলেশন করার জন্য কিছু শর্ত দিয়ে তারপর এটাকে এস্টাবলিশ করা হয়েছে।
এবং ব্যাংকার্স অ্যালগরিদমটা কেন ব্যবহার করা হয়, এটা আসলে ব্যাংকিং সিস্টেমের কিছু লোন যে সেকশন সেটাকে ফলো করে, কিভাবে ফলো করে আমরা পরে দেখবো। তার মানে সেকেন্ড শর্ত বলতেছে যে ম্যাক্সিমাম ইউজ কি লাগবে সেটা আগেই বলে দিতে হবে। থার্ড বলতেছে হোয়েন এ প্রসেস রিকোয়েস্ট এ রিসোর্স ইট মে হ্যাভ টু ওয়েট, যখন একটা প্রসেস রিসোর্সের জন্য রিকোয়েস্ট করে এটাকে ওয়েট থাকতে হতে পারে। থার্ড বলতেছে হোয়েন এ প্রসেস গেটস অল ইটস রিসোর্স ইট মাস্ট রিটার্ন দেম ইন এ ফিনিট অ্যামাউন্ট অফ টাইম, অর্থাৎ কোনো একটা প্রসেস যখন সবগুলো রিসোর্সকে পেয়ে যাবে তাহলে এটা তার এক্সিকিউশন শেষ করার পরে অথবা একটা সার্টেন টাইম পরে সবগুলাকে আবার ব্যাক দিতে হবে সিস্টেমের কাছে, মানে ছেড়ে দিতে হবে, রিলিজ করতে হবে। তো আসেন ব্যাংকার্স অ্যালগরিদম কি রকম ভাবে কাজ করে, এইদিকে আমরা কিছু দিকে না যাই। সেফটি অ্যালগরিদম আগেই বলছি দুইটা ভাগে ভাগ করা যায়, কিছু দিকে না যাই, ডাইরেক্ট এক্সাম্পল নিয়ে আমরা কথা। তো ব্যাংকার্স অ্যালগরিদমের ক্ষেত্রে আপনাদের এরকম গ্রাফ দেওয়া থাকবে অথবা এইরকম একটা ইনস্ট্যান্সেস দেওয়া থাকবে, বলা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার টাইমে আপনার সিস্টেমের এরকম একটা অবস্থা দাঁড়াইছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা দাঁড়াইছে, একটু আপনাকে ক্লারিফাই করি। আগের মতোই আমাদের এখানে একটা অ্যালোকেশন ম্যাট্রিক্স আছে, আর এখানে রিসোর্স গুলোকে নাম দিছে এ বি এটা কি ম্যাট্রিক্স স্যার? হ্যাঁ, এটা ম্যাট্রিক্স। আমি যেটাকে আপনাদের একটু আগে টেবিল আকারে দেখাইছিলাম এরকম ভাবে, সেই জিনিসটা এটা, ঠিক আছে? এরকম টেবিল আকারে দেখাইছিলাম না আপনাদের, সেই জিনিসটা স্যার এখানে টেবিল আকারে না দেখলেও সমস্যা। তো আমাদের সিস্টেমের মধ্যে বলতেছে যে 5 প্রসেসেস P0 থ্রু P4, তার মানে P0 P1 P2 P3 এরকম 5টা প্রসেস, 1 2 4 5টা প্রসেস। বলছে রিসোর্স টাইপ ABC, আমরা যেখানে ওই R1 R2 বলছিলাম এখানে एग्जांपल স্বরূপ এটাকে বলছে ABC, তার মানে এগুলা হচ্ছে রিসোর্স। বলছে A 10 ইনস্ট্যান্সেস, তার মানে A আছে আমার কয় কপি, 10 কপি, এটা প্রিন্টার 10 মানে কপি, 10টা প্রিন্টার। B আছে 5 5 ইনস্ট্যান্সেস, কপি, তার মানে B হচ্ছে সর্বোচ্চ, আর সি হচ্ছে 7 কপি, আর C হচ্ছে সি 7। তার মানে A হচ্ছে আমার 10 কপি, B হচ্ছে 5 কপি, C হচ্ছে 7 কপি, ঠিক আছে? এই অবস্থায় আপনার একটা সিনারিও, যে কোনো একটা T0 একটা টাইমের সিনারিওতে বলতেছে, কারণ একদম 0 টাইম থেকে আমরা শুরু করতেছি না, আপনার সিস্টেম কিছু সময় রান করছে, রান করার পর গিয়ে দাঁড়াইছে কি যে T0 প্রসেস মনে করেন এইরকম অ্যালোকেশন পেয়েছে, তার মানে সে A এর কোনো কিছু অ্যালোকেশন পায়নি, B এর একটা পাইছে, C এর একটাও পায়নি। ঠিক P2 এর অ্যালোকেশন দাঁড়াইছে সে A এর 2 কপি পাইছে, B এর একটাও পায়নি, C এর একটাও তার লাগে নাই এই মুহূর্তে। P3 এরও এরকম দেওয়া আছে, P4 এরও এরকম দেওয়া আছে, এরকম ভাবে 5টারই দেওয়া আছে, ঠিক আছে? এই অবস্থায় পাশের যেটা ম্যাট্রিক্স এটাকে বলা হচ্ছে ম্যাক্স নিড, বলা হচ্ছে ম্যাক্স নিড, ম্যাক্স নামে শুধু বলা হয়, এটা হচ্ছে ম্যাক্স নিড। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম নিড। এই ম্যাট্রিক্সটা কি বলতেছে যে কোন প্রসেসের জন্য কোন রিসোর্সটা সর্বোচ্চ কয়টা লাগবে। আমরা এখানে এই P0 প্রসেসের ক্ষেত্রে দেখতেছি কি লেখা যে 753, তার মানে এই P0 প্রসেসের কাজ কমপ্লিট হতে এখনো তার কি লাগবে, এর তার মানে এখনো না, তার সব মিলিয়ে এর লাগবে 7 কপি, বি লাগবে 5 কপি, সি লাগবে তার 3 কপি। যদি এটা তাকে দিয়ে দেওয়া হয় তাহলে P0 প্রসেস কাজ শেষ করে কমপ্লিট করতে পারবে। ঠিক তেমনি ভাবে P1 প্রসেস বলতেছে যে আমাকে যদি এ এর 3 কপি, বি এর 2 কপি এবং সি এর 2 কপি দিয়ে দেওয়া হয় তাহলে P1 কাজ শেষ করতে পারবে। এইরকম ভাবে P4 বলতেছে আমাকে যদি এ এর 4 কপি, বি এর 3 কপি এবং সি এর 3 কপি হয় তাহলে আমি কাজ শেষ করে বের হয়ে যেতে পারবো, ঠিক আছে? এই আমার সিনারিও। তাহলে এই যদি সিনারিও হয় এখান থেকে আমাদের বের করতে হবে কি অ্যাভেইলেবিলিটি, যেটা আমরা আগেও করেছি। তাহলে অ্যাভেইলেবিলিটি ক্যালকুলেশন করবো কিভাবে, আমার এখানে আমার দেখতে হবে যে রিসোর্স গুলো অ্যালোকেটেড হয়েছে তার যোগফল। তাহলে আমরা এর কয়টা অ্যালোকেটেড হয়েছে দেখতেছি, এখানে 2 কপি, এখানে 3 কপি, এখানে 2 কপি, তার মানে 7 কপি। 7 কপি স্যার। বি এর কয়টা অ্যালোকেটেড হয়েছে, 1 2 কপি। 2, সি এর কয় কপি অ্যালোকেটেড হয়েছে, 5 কপি। 4 5, হ্যাঁ 3 5 কপি। তাহলে আমার এর ছিল কত, এর ছিল 10 কপি, বি এর ছিল 5 কপি, সি এর ছিল 7 কপি, আর এ অলরেডি অ্যালোকেটেড হয়েছে কয় কপি, 7। তাহলে 10 কপিতে 3 মাইনাস স্যার, তাহলে আমার 7 এ মাইনাস। অ্যাভেলেবেল আছে এখন 3 কপি। জি স্যার। আবার
বি এখানে ব্যবহৃত হয়েছে 2 কপি, আমার ছিল 5 কপি, তার মানে বিও অ্যাভেলেবেল আছে 3 কপি। সি আমার আছে 7 কপি ম্যাক্সিমাম, ব্যবহৃত হয়েছে 5 কপি, তার মানে 7 - 5 দিলে 2 কপি। 2 এটা হচ্ছে আমার অ্যাভেলেবিলিটি ম্যাট্রিক্স। এখন আমার হাতে যে এই রিসোর্স আছে, এই রিসোর্স দিয়ে আমাকে এটার কি করতে হবে, চেক করে দেখতে হবে যে আমি এই P0 আগের মতোই P0 P1 P2 P3 প্রসেসগুলোর মধ্যে কোনটাকে আমি এক্সিকিউশনে পাঠাইতে পারবো। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু রিকোয়েস্ট ম্যাট্রিক্সটা এখনো নাই। রিকোয়েস্ট ম্যাট্রিক্সটাই মানে তো তার প্রয়োজন। তো এখানে আমরা রিকোয়েস্ট ম্যাট্রিক্স না দিয়ে ব্যাংকার্স অ্যালগরিদম এটাকে বলা আছে নিড ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা আরেকটা ম্যাট্রিক্স তৈরি করব যেখানে আমি দেখব যে আমার তার ম্যাক্সিমাম দরকার এতটা, সে অলরেডি তো কিছু পেয়েছে তাই না, তাহলে বাদ বাকি আর তার কত দরকার, এটাকেই বলা হচ্ছে নিড ম্যাট্রিক্স। তাহলে যদি আমি নিড ম্যাট্রিক্স যদি বের করি, স্যার কি বললেন স্যার, আবার বলেন স্যার, বুঝি নাই স্যার। আচ্ছা এখন এই সিচুয়েশন যখন দেওয়া থাকবে তখন আমার ফার্স্ট কাজ হচ্ছে নিড ম্যাট্রিক্স বের করা বা কারেন্ট নিড বের করা। এই নিড ম্যাট্রিক্সটা ইন্ডিকেট করবে, মনে করেন এখানে থাকবে এ বিসি। টেক্সট ফরম্যাটে এই যে এখানে মনে করেন আছে এ বি সি। এই নিড ম্যাট্রিক্সটা কি করবে, যে এখন মনে করেন P0 প্রসেসের ক্ষেত্রে মনে করেন সর্বোচ্চ লাগবে কি A 5 7 5 3 তাই না। P0 এর ম্যাক্সিমাম নিড কত, A এর 7 কপি, B এর 5 কপি, C এর 3 কপি। তার মানে আমরা সহজভাবে যদি বলি 7 5 3 হচ্ছে তার ম্যাক্সিমাম নিড, এটা দিলে সে বের হয়ে যেতে পারে। কিন্তু ম্যাক্সিমাম নিড এটা ঠিক আছে, কিন্তু অলরেডি সে তো কিছু হোল্ড করে আছে না। জি স্যার। B1 এর সে 1 কপি কিন্তু হোল্ড করে আছে, তার মানে B1 তার লাগবে এখানে কয়টা, 5টা। সে অলরেডি 1 কপি হোল্ড করে আছে, তার মানে এখন তার কারেন্ট বি দরকার কয়টা, 4টা। জি স্যার। তাই না। তার মানে এই জিনিসটা আসলে হচ্ছে এই যে নিড ম্যাট্রিক্সটা ক্যালকুলেশন করা হচ্ছে আসলে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। অর্থাৎ ম্যাক্সিমাম থেকে যদি আমি অ্যালোকেশনটা বাদ দেই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার নিড ম্যাট্রিক্স। তার মানে নিড ইকুয়াল ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। তাহলে আমরা এখন নিড ম্যাট্রিক্স ক্যালকুলেশন করব। তাহলে প্রথম P0 এর জন্য যদি ক্যালকুলেশন আমি করি, প্রথম P0 এর জন্য যদি ক্যালকুলেশন করি, P0 এর লাগবে কয়টা, 7 কপি। 7টা, তাহলে 3টা থাকবে স্যার। না 7 কপি তার লাগবে, কিন্তু তার অলরেডি সে বরাদ্দ পাইছে কত কপি, 1 কপিও পায় নাই। জি স্যার, 7ই থাকবে। তার মানে তার নিড এখনো কারেন্ট নিড 7ই আছে। আর বি এর তার লাগবে কত, 5 কপি, স্যার সাইডে থাকবে স্যার। তাহলে সে বরাদ্দ পাইছে 1 কপি, তার 4 থাকবে। সি এর তার লাগবে 3 কপি, সে 1 কপিও বরাদ্দ পায় না, তার মানে আরো তার 3 কপি লাগবে। জি স্যার। ঠিক তেমনি ভাবে যদি আমি P1 এরটা বের করি, স্যার 1 কপি স্যার। তাহলে P1 এর লাগবে এ লাগবে 3 কপি, সে পাইছে 2 কপি, তার মানে আর লাগবে তার 1 কপি। আর বি সে 2 কপি লাগবে, সিও 2 কপি লাগবে, 1 কপি করেও পায়নি, তার মানে এখনো তার 2 কপি লাগবে, তাই না। জি স্যার। এরপরে আসেন P2, 6 কপি স্যার। তাহলে P2 এখানে লাগবে 9 কপি, তার পাইছে সে 3 কপি এর, তার মানে তার 6 কপি বাকি আছে। এখানে লাগবে 0, সে পাইছে 0, এখানে আর কোনো লাগবে না, 0ই থাকবে। এখানে 2 সে 2টাই পাইছে, তার মানে এখানে আর 0। তারপরে P3 এর ক্ষেত্রে দেখেন তার ট্রিপল 2 কপি লাগবে, সবগুলা 2 কপি করে লাগবে, কিন্তু সে শুধুমাত্র এ পাইছে 2 কপি, বাদ বাকি 1 কপি করে। তার মানে প্রথমটার 1 কপি লাগবে, তারপরে সরি প্রথমটা 0 আর পরেরটা 1 1 1 1। এই তো আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। ওকে, এবার আসেন P4 এর ক্ষেত্রে। স্যার 4 3 1। ওকে, বুঝতে পারছেন সবাই নিড ম্যাট্রিক্স। জি স্যার। ব্যাংকার্স অ্যালগরিদমের ফার্স্ট কাজই হচ্ছে নিড ম্যাট্রিক্স ক্যালকুলেশন করা। ওকে, এখন যখন আমাদের নিড ম্যাট্রিক্স হয়ে গেল, এখন সেকেন্ড কাজ হচ্ছে এই নিড ম্যাট্রিক্স যেটা আমার আছে আর আমার যে অ্যাভেলেবিলিটি আছে এইটা দিয়ে আমাকে চেক করতে হবে। তার মানে নিড ম্যাট্রিক্সটাই এখন আসলে আমার রিকোয়েস্ট আগের হিসেবে যদি চিন্তা করেন, তাহলে আমার এই কারেন্ট অ্যাভেলেবিলিটি দিয়ে আমি এই রিকোয়েস্ট গুলোর কোনটাকে ফুলফিল করতে পারবো, আদৌ পারবো কিনা। যদি না পারি তার মানে আমার এখানে ডেডলক আছে, তার মানে এটা আনসেফ স্টেট। আর যদি পারি তার মানে এটা একটা সেফ স্টেটে আছে, বর্তমান আপনার সিস্টেমের অবস্থা সেফ স্টেটে আছে। তাহলে এখন আমরা চেক করি আদৌ পারবো কিনা। এটাকে বলা হচ্ছে সেফটি অ্যালগরিদম এই পর্যন্ত,
ঠিক আছে, তাহলে আসেন প্রথমে আমরা চেক করি কাকে, P0। তাহলে এটা হচ্ছে প্রথমে P0 ক্ষেত্রে। P0 বলতেছে তার এ লাগবে কয় কপি, 7 কপি। এবং এই এমন না যে আপনার এই ফুলফিল করলে 3টা রিকোয়েস্টই কিন্তু একই সাথে ফুলফিল করতে হবে, এমন না যে আপনার এল লাগবে 7, মনে করেন সিএল লাগবে 3 কপি, অ্যাভেলেবেল আছে মনে করেন 2 কপি, সে 2 কপি দিয়ে দিলে বাকিটা পরে দিবে, এরকম না। অবশ্যই সবগুলোই ফিল আপ করতে হবে সবগুলোই স্যার। করতে হবে। তো এখন আপনার এল লাগবে 7 কপি, বি এল লাগবে 4 কপি, সি এর 3 কপি। আমার হাতে কি এই পরিমাণ আছে? না স্যার, নাই। তার মানে এটাকে কোথায় পাঠাবো আমি? ওয়েট ওয়েট করতে পাঠাবো। ওয়েটিং স্টেট। এরপর আসেন কোনটা, P1। P1 বলতেছে আমার এ এর লাগবে কত, 1 কপি, বি এর 2 কপি, সি এর 2 কপি। আমার হাতে কি আছে সেটা? স্যার আছে স্যার। আছে। তার মানে এটাকে কি করবো আমি, কমপ্লিটে করে দেবো, ওকে, বা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের যদি সিকোয়েন্স করি, তাহলে আমার সিকোয়েন্সে প্রথমে এক্সিকিউশন হচ্ছে কোনটা, P1। ঠিক আছে, জি স্যার। এখন P1 যদি এক্সিকিউশনে চলে যায়, P1 অলরেডি যে রিসোর্স গুলো ধরেছিল এই যেগুলা নিবে এগুলো তো সার্ভে, তার মানে এই এখানে তো চেক করার দরকার নেই। P1 অলরেডি যেগুলো ছিল সেটা কাছে ছেড়ে দিবে না? জি স্যার। তাহলে ছেড়ে দিলে সে কাকে সার্ভে, এর স্যার 2 কপি সার্ভে। এ 2 কপি ছাড়বে। এর যদি 2 কপি সারে, তাহলে এর আগে 3 কপি আর 2 কপি মিলে কত হয়ে যাবে? স্যার আগে তো 2 কপি ছিল স্যার, এই জায়গায় তো আপনি 1 কপি দিয়ে দিচ্ছেন না স্যার। না, সে 1 কপি তো সে ছেড়েই দিছে, এই যে 1 কপি হ্যাঁ। যে দিছে সেটা তো ছেড়েই দিছে। আচ্ছা আলটিমেটলি আমার এই এই জায়গা তো কোনো চেঞ্জ হয়নি, মানে এই 1 কপি নিছে, এই 2 কপি নিছে, 2 কপি নিছে। কাজ যখন শেষ করছে তখন তার মানে এখানে হয়ে গেছে তার 3 কপি, এখানে হয়ে গেছে 2 কপি, এখানে হয়ে গেছে 2 কপি। তখন কিন্তু অ্যাভেলেবিলিটি আবার কমে গেছে। অ্যাভেলেবিলিটি কমে কি হয়েছে, এটা হয়ে গেছে 2, আর এখানে 2 বাদ দিয়ে হয়ে গেছে 1, এখানে হয়ে গেছে 0। 0। তার মানে এই অ্যাভেলেবিলিটি কত হচ্ছে এখানে, 2 1 0, তাই না? জি স্যার। আর সে এই এক্সিকিউশনে গেলে এখান থেকে কত কত পাচ্ছে সে, স্যার 3 2 3 2 2 2। এটাকে যদি যোগ করেন কত হবে, 5 5 3 2। 3 2। তা আপনি তার থেকে সহজভাবে যদি আগের যে 3 2 2 আছে এর সাথে যদি খালি 2টাকে যোগ করে দেন তাও কিন্তু হবে একই জিনিস, জি স্যার। ঠিক আছে না? তো এই জন্য আমরা ওই বারবার ওই অত ভিতরের ক্যালকুলেশনে যাচ্ছি না। ছেড়ে দেওয়া মানে সে অ্যালোকেশনে যেটা আছে সেটাই আমি এক্সিস্টিং অ্যাভেলেবিলিটির সাথে যোগ করে দিব, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি স্যার। ওকে, তার মানে আমার সিকোয়েন্সে চলে গেল, P1 সেফ সিকোয়েন্সের মধ্যে চলে আসতেছে, এবং এখানে চলে আসলো আমাদের 2 যোগ হয়ে গেল 5 5 3 2 3 2। এরপর আমি পরেরটা চেক করব, পরেরটাকে আমি পারতেছি, কারণ 6 কপি দরকার, না এই স্যার শুরুতেই পাচ্ছি না পারতেছি না। স্যার। এটাকেও পাঠাই দিলাম ওয়েটিং লিস্টে। এরপরে চেক করব এটাকে, স্যার এটা P3 কে, পাচ্ছি স্যার, এটা P3 কে পাচ্ছি। কিন্তু পারবো, তাহলে P3 কে যদি পারি সেটা কমপ্লিট হয়ে যাবে, ওকে। তার মানে আমার P1 এর পরে নেক্সট সিকোয়েন্স হচ্ছে আমার P3। P3 P3 যখন এক্সিকিউশন শেষ হয়ে যাবে সে স্যার যে তাহলে রিসোর্স গুলো নিচে ছেড়ে দিবে, তাহলে জি ছেড়ে স্যার দিলে তাহলে এ ছাড়তেছে 2, হ্যাঁ তার মানে হয়ে 7 যাবে তার 7 7 4 আর হলো 3। 7 4 3, এটা হচ্ছে তার আপডেট। এখন কিন্তু আমি আর এই আগের গুলোকে কিন্তু আর আমি ক্যালকুলেশন করব না, আমার লেটেস্ট যে অ্যাভেলেবিলিটি সেটা চেক করব। জি স্যার। এই অবস্থায় চলে গেছে। এরপরে সে চেক করবে কাকে, P4 কে। P4 কে চেক করে দেখবে সে কি পারবে, হ্যাঁ পারবে স্যার। পারবে, অ্যাভেলেবেল। তার মানে সে এরপর সে P4 কে এক্সিকিউশনে পাঠাবে। P4 যখন এক্সিকিউশন পেয়ে যাবে সেও কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে P4 ও কিন্তু কিছু রিসোর্স ছেড়ে দিবে। জি স্যার। কি ছেড়ে দিবে, সে এটাকে 2 ধরেছিল, 2 ছেড়ে দিবে। তার মানে হয়ে যাবে আমার 7 7 4 4 5। 5। এখন আবার সে প্রথম থেকে সার্কুলার হইতে যাবে। সার্কুলার হইতে যদি যায় তখন আবার তার ওয়েটিং লিস্টে ছিল কি P1। P1 কে সে কি এখন এক্সিকিউশনে দিতে পারবে? স্যার পারবে, এখন পারবে স্যার। না, পারবে না, সরি পারবে, হ্যাঁ পারবে, সবগুলোই পারবে। তার মানে এখন চলে যাবে P1। এখন সে এই সিস্টেম অনুযায়ী সে P1 এ যে যাবে তা না, আমরা একটা সার্কুলার ওয়েতে চিন্তা করতেছি, তাই P1 এ যাচ্ছে। সে ওই P3 কেও যাইতে পারে। তাহলে P1 কে যখন যাবে, P1 এর মনে করেন এক্সিকিউশন কমপ্লিট, ওকে। তাহলে তাহলে P1 P1 হচ্ছে কি যে ছেড়ে দিবে, স্যার B এর 1 কপি ছেড়ে দিবে। 7 হ্যাঁ 7 5 5 7 5 5। এরপর থাকবে বাকি কি, P3। জি P3 স্যার। কে দেখতেছি পারবে 600, তার মানে 7 কপি আছে, সে পারবে। হ্যাঁ তাহলে P3 ওকে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তার মানে এরপরে হচ্ছে আমাদের P3 যদি কমপ্লিট হয়ে যায়, P3 সার্ভে কোনটা,
স্যার এ 3 তাহলে এই 2 জায়গায় 9 1 হবে স্যার 9 না 7 আর 3 10 10 হবে স্যার জি স্যার 10 এখানে হবে 5 আর এখানে আর হবে যে 7 7 স্যার জি স্যার তার মানে দেখেন আমার এর ম্যাক্সিমাম কত 10 কপি ছিল, বি 5 কপি, সি 5 কপি। সবগুলো প্রসেস যখন শেষ হয়েছে আমার Complete, আলটিমেটলি sir. কমপ্লিট হয়ে গেছে। জি তার স্যার এবং সবগুলো প্রসেসই এক্সিকিউশন হয়ে বের হয়ে আসছে। তার মানে আমার এখন যে সিচুয়েশনটা দেওয়া আছে এটা আসলে ব্যাংকার্স অ্যালগরিদম অনুযায়ী সেফ সিকোয়েন্স। এই এটুক পর্যন্ত ব্যাংকার্স অ্যালগরিদমের প্রথম যে পার্ট সেফটি অ্যালগরিদম সেটার কাজ। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি স্যার। এই জিনিসটাই আপনাদের স্লাইডে, এই যে পরের স্লাইডে দেওয়া আছে, এই যে নিড ম্যাট্রিক্স ক্যালকুলেশন করলে এরকম হয়ে গেছে এবং সেফ সিকোয়েন্স হচ্ছে এরকম P1 P3 P4 P2 P4। এই সেফ সিকোয়েন্সটা স্যার এই মেইনটেইন জায়গায় করে, গ্রেটার দেন আর এই যে এই সাইডে মানে লেস দেন এটা দেন না, এটা গ্রেটার দেন, এটা জাস্ট ব্র্যাকেটের মধ্যে রাখা। সিকোয়েন্স হচ্ছে P1 P2, এটা একটা সেট তো, ভার্টেক্সের সেট তো, এই জন্য থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা, থার্ড ব্র্যাকেট মধ্যে গ্রেটার দেন লেস দেনের মধ্যে রাখা। ঠিক আছে, এখন এই ব্যাংকার্স অ্যালগরিদমের আর একটা পার্ট হচ্ছে কি বলছিলাম যে নতুন করে যদি কোনো রিকোয়েস্ট আসে সে আবার চেক করবে যে নতুন রিকোয়েস্ট আসলে আপনার কি এটাকে অ্যাকসেপ্ট করতে পারবে কিনা, বা পারলে সেটা সেফ মোডে থাকবে কিনা। যদি সেফ মোডে না থাকে তাহলে সে এটাকে অ্যাকসেপ্ট করবে না, ওয়েটিং লিস্টে পাঠাবে। তাহলে দেখি, এখন এইরকম একটা অবস্থা মনে করেন, বলতেছে চেক দ্য অ্যাভেলেবিলিটি, বলতেছে এক্সাম্পল শুরু বলতেছে যে মনে করেন এই অবস্থায় আগেরটা তো সেফ সিকোয়েন্স আছে, ঠিক সেই অবস্থায় P1 প্রসেস মনে করেন নতুন করে রিকোয়েস্ট করছে, মানে সে নতুন করে বলতেছে যে আমার ডিমান্ড একটু বেড়ে গেছে। সে কি কি তার দরকার, সে বলতেছে আমার এর 1 কপি দরকার, বি এর কত দরকার 0 দরকার, সি এর 2 কপি দরকার। আর আগে আমাদের তার দরকার ছিল কত, আগে তার দরকার ছিল মনে করেন সে অ্যালোকেশন পেয়েছিল কত 322 না, আগে ছিল কত P1 এর 201 তাই না, 200 নতুন করে যদি সে এই P1 এর এই রিকোয়েস্টটাকে যদি আমি অ্যাকসেপ্ট করি তার মানে কি আমি বরাদ্দ দিয়ে দিব, তাই তো? জি স্যার আমার P1 এর ছিল 200, ঠিক আছে। এখন নতুন করে একটা রিকোয়েস্ট আছে, কি বলতেছে 1, আগেরটা তো আছে, নতুন করে বলতেছে আমার এটা দরকার। তার মানে এটা যোগ হয়ে যাবে স্যার। তার মানে যোগ হয়ে যদি যায় তাহলে নতুন করে তার অ্যালোকেশন কত হয়ে যাবে, 302। 302 দেখেন নতুন করে অ্যালোকেশন হচ্ছে 302, বাদ বাকি যা আছে সবই কিন্তু ঠিক আছে। তাহলে এখন বলতেছে নতুন করে যদি অ্যালোকেশন দিয়ে দেয় তাহলে তার নিড ম্যাট্রিক্স কি কমে যাবে না, নিড ম্যাট্রিক্স চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার চেঞ্জ হবে স্যার। নিড ম্যাট্রিক্স তার ছিল কত, নিড ম্যাট্রিক্স যদি যায় তার ম্যাক্সিমাম তার ইয়ে ছিল 322। ওকে, তার ছিল আগে কত ছিল 322, তার ম্যাক্সিমাম নিড 322। সেখান থেকে যদি অলরেডি 302 বাদ দিয়ে তাহলে তার থাকবে কত 020। এই যে শুধু এই লাইনটার ক্ষেত্রে চেঞ্জ আসতেছে 020। এখন আমাদের এই অ্যালগরিদম বলতেছে যদি যে P1 যেটা চাচ্ছে এটা যদি আমি তাকে দিয়ে দেই তাহলে ব্যাংকার্স অ্যালগরিদম বলতে হবে যেটাকে তাকে দিয়ে আগে দিয়ে দাও, দিয়ে যদি চেক করি যে এটা সেফটি আগের মতোই যদি চেক করি আবার যে এটার এরকম সেফটি সিকোয়েন্স হয় কিনা, তাহলেই আমরা বলতে পারবো যে P1 রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে। আর যদি এই নতুন করে বরাদ্দ দেওয়ার কারণে যদি কোনো সেফটি সিকোয়েন্স না পাই অর্থাৎ ডেডলক সিচুয়েশন চলে আসে তাহলে বলবো এই P1টাকে সে গ্রান্ট করবে না। কি বুঝতে পারছি কথা? তার মানে যদি যদি আমার করে এরকম ভাবে পরের লাইনে যদি বলে যে P1 রিকোয়েস্ট এত, এটা কি গ্রান্ট হবে কি হবে না, তাহলে আবার আগের সাথে আমাকে যে নতুন করে P1 এর ভ্যালু আপডেট করে আগের মতো আমার আবার এইরকম কি করতে হবে, এই অ্যাভেলেবিলিটি চেক করতে হবে। তাহলে চেক করি দেখি, এখন যদি নিড ম্যাট্রিক্স আমার কাছেই আছে, আগের মতো চেক করেন তাহলে দেখেন যে আমার হাতে আছে কত 230, জি স্যার P0 এর দরকার কত 740, তার মানে এটাকে আমি পারবো না, এটা ওয়েটিং লিস্টে চলে যাবে। P1 কে কি পারবো স্যার এটাকে পারবো স্যার। তো পারবো, তার মানে এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, ওকে যদি হয়ে যায় তাহলে P1 আমার সিকোয়েন্সের চলে আসলো। তার
তারপর তখন সে কি সার্ভে কাজ শেষ করে এটা 3 কপি এটা 2 কপি ছেড়ে দিবে, তাহলে তার অ্যাভেলেবিলিটি বেড়ে কত হবে? স্যার 5 5 3 2 3 2। এরপর এটাকে চেক করি, এটাকে পারবে? পারবে না, না। প্রথমটা 6 দরকার, আমার হাতে 5 আছে, ওয়েটিং এ চলে গেল। এটাকে পারবে? জি স্যার পারবে। পারবে। যদি পারে তাহলে আমার পরবর্তী সিকোয়েন্স কোনটা? P3। P3 তাহলে P3 কি করবে? ছেড়ে দিবে কাজ শেষ করে, So, তাহলে কাজটাকে ছেড়ে দিবে 2 1 1 7 7 4 4 3 এবং 3। ঠিক আছে, জি স্যার। আবার আমি P4 কে চেক করব, P4 কে দিতে পারবে? জি স্যার পারবে দিতে, কারণ আমার কাছে এক্সেস কপি আছে, সে 4 3 1 চাচ্ছে, আমার কাছে 7 4 3 আছে, জি স্যার। আমি এটাকে সে কমপ্লিট করে দিবে। কমপ্লিট করে দিলে কত আসছে? এখন সিকোয়েন্সে আসছে আমাদের স্যার P4, 7 না ওইটা হচ্ছে P4 আর সে এটা যোগ হবে, তাহলে যোগ হবে কত? 7 4 5 আবার সে এখানে চলে যাবে P1, P1 এর দরকার 7 4 স্যার, 3, এটা আমার পারবে, আছে স্যার। 7 4 5, পারবে। তার মানে জি, স্যার। এবার সে P1 কে দিতে পারবে। P1 তাহলে কে স্যার, দিলে তার হ্যাঁ, অ্যাভেলেবিলিটি বেড়ে কত হয়ে যাবে? সে সার্ভে স্যার, শুধুমাত্র 7 5 5 ঠিক আছে। জি, এরপর স্যার। আর বাকি আছে কে? এই যে P2 বাকি আছে, স্যার এটাকে তাহলে পারবে, এরপর স্যার। P2 এর কাছে যাচ্ছে, P2 কেও পারবে। P2 কে পারলে সে কত সার্ভে? স্যার 3 আর 10, 1, হ্যাঁ জি স্যার, তার 10 মানে 10 5 5 6 আর হচ্ছে 6। ঠিক আছে, তাহলে এইরকম একটা সিচুয়েশন আমাদের দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমি দেখতে পাচ্ছি যে আমার যে রিসোর্স গুলো আছে সেগুলোকে সে বরাদ্দ দিয়ে এই সিকোয়েন্সে করতে পারবে। তার মানে এই P1 এর যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে এই রিসোর্স গুলো বরাদ্দ দিলেও আমার সিকোয়েন্সের সেফটি বা সিস্টেমের সেফটির কোনো সমস্যা হবে না, ডেডলকে যাবে না। তার মানে আমি এই রিকোয়েস্টটাকে গ্রান্ট করতে পারি। আর যদি সমস্যা হইতো, কোনো ডেডলক হইতো, তাহলে আমি এটাকে গ্রান্ট করতাম। কিন্তু স্যার এই জায়গায় 7 ছিল, মানে একদম লাস্টের যে ইয়েটা 10 ছিল, তারপর 5 ছিল আর 7 ছিল, কিন্তু এই জায়গায় 6 হলো কেন লাস্টে যায় স্যার? এটা মনে হয় ম্যাক্স নিডের কোনো ইয়ে আছে, 2 গেছে না? 230 মানে দেখি, ক্যালকুলেশন হয়তো একটু ভুল হয়েছে, 7ই আসবে আর কি, ম্যাক্সিমাম মিডে 7ই আসবে, কারণ আমার দেখেন অ্যালোকেশন কত আছে? 3 4 5 6 7, 7ই হবে, হ্যাঁ, কারণ এই 3 না সরি 6 আছে স্যার এই জায়গায়। 6 আছে, কারণ অ্যালোকেশন হচ্ছে 2টা 3টা 3 3 6টা অ্যালোকেশন আছে, অ্যাভেলেবিলিটি আছে 0, তার মানে এটা হয়তো বা এক্সাম্পল একটু চেঞ্জ করে দেওয়া আছে, এটাতে 6 আর কি সি এর ভ্যালু। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে 7 যদি হয়, যদি 7 হয় তাহলে এখানে সি এর ভ্যালু এখানে তার মানে স্যার এই জায়গা থেকেই তো আমরা বুঝতে পারবো, অ্যালোকেশন থেকেই তো বুঝতে পারবো যে আমাদের হ্যাঁ, কত হবে স্যার। আপনি অ্যালোকেশন আর অ্যাভেলেবিলিটি থেকে বুঝতে পারবেন তার ম্যাক্সিমাম কত হবে। জি স্যার। যতগুলা অ্যালোকেশন প্লাস কতগুলো অ্যাভেলেবল আছে, তার মানে এটাই তার ম্যাক্সিমাম ভ্যালু, মানে এই দুইটা যোগ করলে যেটা বের হবে সেটাই হচ্ছে সেটাই আপনার ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। জি স্যার। ঠিক তেমনি ভাবে এখানে বলছে ক্যান রিকোয়েস্ট ফর 300 বাই P4 গ্রান্টেড, তাহলে বলছে P4 যদি এরকম ভাবে রিকোয়েস্ট করে 330, এই রিকোয়েস্টে কি গ্রান্টেড হয়? তাহলে আপনাকে আগে এই রিকোয়েস্টটা গ্রান্ট করে P4 এর এই এই ভ্যালু এবং এই ভ্যালু আপডেট করে এরকম নিড ম্যাট্রিক্স তৈরি করে দেখতে হবে যে কোনো সিকোয়েন্স করা যায় কিনা। যদি যায় তাহলে এটা গ্রান্টেড হবে, যদি না যায় তাহলে এটা রিজেক্টেড হবে। স্যার যদি গ্রান্টেড না হয় তাহলে আমরা কিভাবে বুঝবো যে স্যার এটা গ্রান্টেড না? গ্রান্টেড না হলে আপনার এই যে আপনি কোনো কি মানে আপনি ডেডলকে তৈরি হয়ে যাবেন, কাউকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন না। আচ্ছা স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। তো এই হচ্ছে আপনাদের মূলত ব্যাংকার্স অ্যালগরিদম। আর ব্যাংকার্স অ্যালগরিদম থেকে বলছিলাম যে এটা, তার মানে আমরা ব্যাংকার্স অ্যালগরিদম দিয়ে শুধু ডেডলক অ্যাভয়েড করতেছি না, ডেডলক ডিটেক্টও করতে পারতেছি। আর যদি ডেডলক আমরা ডিটেক্ট করেই ফেলি যে আমাদের এইটা দিলে আমাদের ডেডলক হয়ে যাবে, ডেডলক সিচুয়েশন হয়ে যাবে, তাহলে সেটাকে কিভাবে রিকভারি করব? রিকভারি করার একটা উপায় হচ্ছে প্রসেস টার্মিনেশন, অর্থাৎ প্রসেস যেটা আছে সেটাকে কিল করা। আর একটা ওয়ে হচ্ছে প্রসেসগুলোর প্রিমশন করা, অর্থাৎ প্রায়োরিটি দিয়ে দেওয়া। তো আমাদের একটা ছিল নো প্রিমশন, সে নো প্রিমশনের একটা যদি ভেঙে দিয়ে আমি প্রিমশন করে ফেলি তাহলেই তো আমার ডেডলক হবে না। আর একটা ছিল মিউচুয়াল এক্সক্লুশন, যে সেখান থেকে যদি কোনো একটা প্রসেসকে আমি কিল করে ফেলি, যদি আমার একটা প্রসেসই কমে যায় তাহলে তো আমার ডেডলক থাকবে না।
বুঝতে পারছি? স্যার এই লাস্টের কথাটা একটু আবার বলেন স্যার। আচ্ছা, মনে করেন আপনার ডেডলক হয়ে গেছে, তাহলে ডেডলক হয়ে গেলে ডেডলক থেকে রিকভারি করার দুইটা উপায়। একটা হচ্ছে যে আপনি প্রায়োরিটি দিয়ে দিবেন। মনে করেন দুইটা প্রসেস এট এ টাইম যখন দুইটা ভিন্ন জিনিসকে চাচ্ছে তখনই তো ডেডলক হচ্ছে, তাই না? জি তাহলে স্যার। যদি আপনি দুই ব্যক্তির মধ্যে প্রায়োরিটি, মনে করেন আমার আর ভিসি স্যারের মধ্যে যদি প্রায়োরিটি করে দেন, আমরা দুইজনই মনে করেন একটা জিনিসকে চাচ্ছি। আমি মনে করেন অলরেডি বলতেছি যে আমি আমার ল্যাপটপ ব্যবহার করতেছি, ভিসি স্যার তার ডেস্কটপ ব্যবহার করতেছি। এখন আমি বলতেছি যে আর একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, আমি বলতেছি যে আমার অ্যান্ড্রয়েড ফোনটা দরকার, আমার ভিসি স্যারের ডেস্কটপটা দরকার, আর ভিসি স্যার বলতেছে যে আমার তোমার ল্যাপটপটা দরকার। কিন্তু আমরা কেউই কারো কাছে থাকতেছি, তাহলে কি কেউ কারো কাজকে আগাইতে পারবো? না পারবো না। কিন্তু এখন যদি বলি যে না, ভিসি স্যার যেহেতু ভাইস চ্যান্সেলর, তার প্রায়োরিটি বেশি, তাহলে ঠিক আছে, সে যদি চাচ্ছে সে আমার ল্যাপটপটা নিয়ে নিক, তাহলেই কিন্তু সে তার ল্যাপটপ এবং ডেস্কটপ দুটো দিয়ে কাজ শেষ করবে। সে যখন কাজ শেষ করবে দেন সে ওই জিনিসগুলো আমাকে আবার হ্যান্ড ওভার করবে, তখন আমি আমার কাজ শেষ করবো। জি স্যার। এটা হচ্ছে বুঝতে পারছি। প্রায়োরিটি। আর প্রসেস টার্মিনেশন হচ্ছে যে যে দুইটা প্রসেস এরকম ডেডলকে আটকে গেছে, ওই দুইটা প্রসেসকে আবার রিস্টার্ট করে দেবে। রিস্টার্ট করে দিলেই তার ডেডলক সিচুয়েশন আসবে না। জি স্যার, বুঝতে পারছি স্যার। Sorry. তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিকস। প্রথম যেটা পড়াইলাম, গ্রাফ দেখে যে ডেডলক আছে কিনা এটা ডিটেক্ট করা, এবং ব্যাংকার অ্যালগরিদম, এখান থেকে আপনাদের কোশ্চেন মাস্ট থাকবে। ঠিক আছে, আপনারা এই দুটো টপিকস অন্তত একটু ভালোভাবে দেখবেন। এই প্রসেস টার্মিনেশন এইসব একটু এক লাইন করে চোখ বুলে নেবেন, আর কি মাথায় যাতে থাকে যে কিভাবে রিকভারি করা যায়। ঠিক আছে, আমি আপনাদের এইটুকু পড়াই মূলত শেষ করতে চাইছিলাম, যে আপনাদের সিলেবাস আমার মানে এইটুকুই ছিল। ম্যাডাম আবার এখন বলতেছে যে ইনপুট আউটপুট পড়াইতে হবে। ঠিক আছে, ইনপুট আউটপুট আপনাদের শুরু হয় মূলত চ্যাপ্টার 10 থেকে। চ্যাপ্টার 10-এর ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে মাস স্টোরেজ সিস্টেম। মাস স্টোরেজ সিস্টেম এখানে আছে, মনে করেন দেখতে পাচ্ছেন আপনারা আমার লেকচার স্লাইডটা? স্যার দেখা যাচ্ছে স্যার। আমি একটু খালি আপনাদের এখান থেকে বেশি কিছু করতে হবে না আপনাদের। আমি যে টপিকস গুলো রাখছি এইগুলো দেখলে হবে, তার মধ্যে দুই একটা জায়গায় একটু গুরুত্ব দিতে হবে। এটা খুবই সহজ টপিকস। তো মাস স্টোরেজের মধ্যে আছে আপনার হার্ড ডিস্ক নিয়ে মূলত আলোচনা করা আছে। যেমন মাস স্টোরেজ সিস্টেম হয় কি, যে আপনাদের হার্ড ডিস্ক থেকে যে ডাটাগুলো লেনদেন হয় সেটা এরকম ভাবে হয়। এটা মনে করেন সিপিইউ বা প্রসেসর, এইদিকে হচ্ছে স্টোরেজ হার্ড ডিস্ক অথবা এসএসডি সলিড স্টেট ড্রাইভ। তো আপনি যখন কোনো ডাটা চান, এই ডাটার যে আদান প্রদান হয়, এই দুই দিকেই দুইটা ডাটার মধ্যে বাস, যেটা ডাটা বাস থাকে তার মধ্যে দুই দিকে দুইটা কন্ট্রোলার থাকে। এই সিপিইউর দিকে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে হোস্ট কন্ট্রোলার, আর এই স্টোরেজ স্ট্রাকচারের দিকে থাকে সেটাকে বলা হচ্ছে ডিস্ক কন্ট্রোলার। ডিস্ক কন্ট্রোলারটা সাধারণত এই ক্যাশ মেমোরির মধ্যে থাকে আর কি, এবং তার নিজস্ব একটা ক্যাশ মেমোরি থাকে। স্যার এই অ্যারো চিহ্ন দিয়ে কি বোঝাইছে? তীরের মতো স্যার? অ্যারো চিহ্ন মানে হচ্ছে যে এগুলো যে ডাটা বাস যেগুলো বলতেছি, এই ডাটা বাস হিসেবে এটিএ ডাটা বাস ব্যবহার হয়, সাটা পোর্ট ব্যবহার হতে পারে, ইউএসবি পোর্ট হইতে পারে, অপটিক্যাল ফাইবার কেবল হইতে পারে, সেটা বোঝানো হয়েছে আর কি এই ডাটা বাস। ঠিক আছে, জি স্যার। তো এই যখন আপনার কোনো কিছু আপনি মনে করেন কপি করে আপনার পেন ড্রাইভ থেকে মনে করেন পেস্ট করতেছেন, পেস্ট করে হার্ড ডিস্কে যখন স্টোর করতেছেন, তখন সিপিইউ আপনার করে কি, সিপিইউ এর যে কন্ট্রোলার সে তখন বলে যে আপনি হার্ড ডিস্কের কোন সেক্টরের, কোন ট্র্যাকের, কোন সিলিন্ডারের, মানে কোন সিলিন্ডার, হার্ড ডিস্ক তো আমরা জানি যে অনেকগুলা প্লেটের মতো থাকে, সেখানে কতগুলা সেক্টর ভাগ করা থাকে, তারপর ট্র্যাক থাকে, তার মধ্যে সিলিন্ডার থাকে। তাহলে কোন প্লেটের, কোন সিলিন্ডারের, কোন ট্র্যাকের, কোন সেক্টরে ডাটাটা স্টোর হবে, সেই জিনিসগুলো তোমার কি তারা এই হোস্ট এবং এই ডিস্ক কন্ট্রোলার দুইজন ম্যানেজ করে লেনদেন করে থাকে। এটা একটা জেনারেল ভিউ আর কি, কিভাবে করে থাকে এত জিনিস আপনাদের না গেলে চলবে, যে এরকম ভাবে ডিস্কের এবং কম্পিউটারের মধ্যে ডাটার আদান প্রদানটা এরকম দুটো কন্ট্রোলারের থ্রুতে হয়ে থাকে। ঠিক আছে, এখন ডিস্ক অ্যাটাচমেন্ট নামে একটা ব্যাপার আছে, যে এই যে আমরা যেটা হার্ড ডিস্ক বলতেছি, হার্ড ডিস্কটা যে আমার কম্পিউটারের সাথে অ্যাটাচ করা থাকে, কিভাবে অ্যাটাচ করা আছে এটাকে বলা হচ্ছে ডিস্ক অ্যাটাচমেন্ট। আমাদের নরমাল কম্পিউটার গুলো থেকে এটা সাটা পোর্ট অথবা কেবলের মাধ্যমে অথবা ইউএসবি কেবলের মাধ্যমে কানেক্টেড থাকে, তাই তো স্টোরেজ মিডিয়াম গুলো। বাট এটাকে বলা হচ্ছে হোস্ট অ্যাটাচ, অর্থাৎ আপনার কম্পিউটার যেখানে হোস্ট পিসি, যেখানে আপনার সার্ভার বা আপনার সিপিইউ, সেটার সাথে যদি কেবল দ্বারা কানেক্টেড থাকে সেটাকে বলা হচ্ছে হোস্ট অ্যাটাচমেন্ট। আর যদি এমন হয় যে আপনার যে স্টোরেজটা হার্ড ডিস্ক বা যেখানে আপনি ডাটা রাখতেছেন সেটা আপনার অন্য কোনো দূরে, আপনি মনে করেন কি বলবো, যেটা আপনারা যেমন গুগল ড্রাইভে আপনারা ডাটা রাখেন,
তো গুগল ড্রাইভে যখন ডাটা রাখেন, গুগল ড্রাইভের যে হার্ড ডিস্ক সেটাকে আপনার পিসিতে থাকে? না। সেটা থাকে কোথায়? সেটা থাকে গুগলের যেখানে সার্ভার স্টেশন, জি সেই স্যার। সার্ভারের মধ্যে আপনার ডাটা থাকে। তার মানে ওই যে ডাটা আছে বা স্টোরেজ যেটা আপনার আছে গুগল ড্রাইভের, সেটাকে আপনি একটা নেটওয়ার্কের মাধ্যমে অ্যাক্সেস করতেছেন, একটা নেটওয়ার্কের সাথে যুক্ত, যে কারণে আপনি এটাকে অ্যাক্সেস করতে পারতেছেন। যদি আপনার ইন্টারনেট বা কোনো ধরনের নেটওয়ার্ক না থাকে তাহলে কিন্তু আপনি ডাটাকে অ্যাক্সেস করতে পারবেন না। এই ধরনের স্টোরেজের যে অ্যাটাচমেন্ট বা স্টোরেজ গুলোকে বলা হচ্ছে নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ। এখানে ম্যাগনেটিক ডিস্ক নিয়ে কিছু কথাবার্তা আছে, এটা আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে আমাদের মূলত একটু ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের হার্ড ডিস্কের মধ্যে সাধারণত কিভাবে হার্ড ডিস্কটা গঠিত। আমরা হার্ড ডিস্কের মধ্যে জানি, যদিও আমরা ছোট্ট একটা পুরো জিনিস দেখি, বাট ওখানে কি থাকে, এরকম ভাবে প্লেট থাকে, যেখানে দেখতেছেন না গোল গোল প্লেট থাকে। গোল গোল প্লেট গুলো মাঝখানে একটা স্পাইন্ডালের মধ্যে আটকানো থাকে, এবং প্রত্যেকটা প্লেটের মধ্যে এরকম যে ম্যাগনেটিক হেড থাকে, এবং এই হেড গুলো মুভ রাইট করে, এবং প্রত্যেকটা প্লেট গুলো কিন্তু সার্কুলার ওয়েতে ভাগ করা থাকে। প্রত্যেকটা সার্কুলারকে বলা হয় এক একটা করে ট্র্যাক। এই যে মনে করেন এরকম ভাবে গোল হয়ে যে সার্কেলটা আছে না, এই পুরা সার্কেলটাই হচ্ছে, এই পর্যন্ত পুরা সার্কেলটাই হচ্ছে একটা ট্র্যাক। ঠিক আছে। আবার যেহেতু 3-4টা এই ডিস্ক এরকম ভাবে থাকে, তাহলে ওই সার্কেল বরাবর ওই যে ট্র্যাক আছে, ওই ট্র্যাক বরাবর যতগুলা ডিস্ক আছে একই ট্র্যাকের, সবগুলোকে বলা হচ্ছে একটা সিলিন্ডার। আবার এই ডিস্ক গুলা যে ট্র্যাক গুলো আছে, ট্র্যাক গুলোকে আবার এরকম ছোট ছোট ভাগে ভাগ করা হয়, যেগুলোকে বলা হচ্ছে সেক্টর। যেমন এই যে এখানে একটা ছোট ভাগে ভাগ করা হয়েছে, এটা একটা সেক্টর। তো আমাদের ডাটা গুলা মূলত এরকম সেক্টরের মধ্যে স্টোর হয়। এটা কিন্তু ফিজিক্যাল আমাদের হার্ড ডিস্কটার দিক থেকে কেমন সেটার একটা ফিগার দেওয়া হয়েছে। এই ফিজিক্যালের ডাটাগুলো এই সেক্টরের মধ্যে স্টোর থাকে। তো যখন ডাটা কোনো রিড রাইট করার প্রয়োজন হয়, তখন এই যে জিনিসটা আছে সেটা কিন্তু ঘুরতে পারে। তাহলে এই জিনিসটাকে ঘুরে কোন স্পেসিফিক ডিস্কের, কোন স্পেসিফিক ট্র্যাকের, কোন স্পেসিফিক সেক্টরে আছে, সেই জায়গায় হার্ড ডিস্কের সরি ঠিক আছে। এই যে হেডটুক কালো অংশ দেখা যাচ্ছে ম্যাগনেটিক হেড, এই হেডটাকে এই জায়গায় নিয়ে আসতে হয়। এটার ক্ষেত্রে যদি এটা হয়, এই হেডটাকে এই জায়গায় নিয়ে এসে আগে বসাইতে হয়। এটাকে বলা হচ্ছে সিক টাইম এবং ল্যাটেন্সি। অর্থাৎ কোনো একটা হার্ড ডিস্কের হেডটাকে কোন একটা স্পেসিফিক যে গোল, যে পুরো গোল যে ট্র্যাকটা আছে, এই ট্র্যাকে নিয়ে যাওয়া, কোন ট্র্যাকের মধ্যে ডাটা আছে সেই ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্য যে সময় লাগে, সেটাকে বলা হচ্ছে সিক টাইম। কি টাইম? সিক টাইম, অর্থাৎ খুঁজে বের করার টাইম। তারপর এই ট্র্যাকের মধ্যে দেখেন আবার অনেকগুলো সেক্টর আছে, এই ট্র্যাকের মধ্যে অনেকগুলো সেক্টর আছে। তাহলে যখন হার্ড ডিস্কের এই হেডটা এই ট্র্যাকে চলে যায়, ট্র্যাকে যাওয়ার পর সেই সেক্টরটাকে আবার ঘুরাইয়া এই হেডের কাছে নিয়ে আসতে হয়, কারণ হেড তো আর কম বেশি হইতে পারে না, এটাকেই ঘুরে এখানে আসতে হয়। তাহলে এই যে দাগওয়ালা যে সেক্টরটা আছে ব্লু কালার, এটাকে ঘুরাইয়া যখন এই যে হেডের মাথায় নিয়ে আসে, এর জন্য তো একটা টাইম লাগে, তাই না? এই টাইমটাকে বলা হচ্ছে ল্যাটেন্সি। তার মানে কোনো একটা ডাটা রিড রাইট করার জন্য এখানে মূলত 3টে জিনিস থাকে। একটা হচ্ছে প্রথমে হেডটাকে ঘুরে ওই স্পেসিফিক ট্র্যাকের মধ্যে নিয়ে যাওয়া, তারপরে গোল সার্কেলের মধ্যে নিয়ে যাইতে হয়। তারপর সেই সার্কেলের কোন সেক্টরের মধ্যে যে সার্কেলের মধ্যে নিয়ে যাওয়ার জন্য যে সময়, এটাকে বলা হচ্ছে সিক টাইম, সিক টাইম। আবার যখন নিয়ে যাওয়া হয় তখন সেখানে আবার এই যে কোন স্পেসিফিক সেক্টরের মধ্যে ডাটা আছে সেটাকে আবার ঘুরাইয়া এই হেডের কাছে নিয়ে আসতে যে সময় লাগে, সেটাকে বলা হচ্ছে ল্যাটেন্সি। ঠিক আছে, ল্যাটেন্সি। এরপর যখন নিয়ে আসে তখন আবার কি হয়, ডাটাটা এখান থেকে রিড অথবা রাইট হয়ে সিপিইউর কাছে চলে যায়। তো এই তার জন্য আবার একটা সময় লাগে। তার মানে ডাটা রিড রাইটের জন্য আসলে টোটাল 3টে জিনিস। একটা হচ্ছে রিড রাইট করার জন্য প্রত্যেক সেকেন্ডে কি পরিমাণ ডাটা হার্ড ডিস্কটা রিড রাইট করতে পারে সেটা একটা ফ্যাক্টর, প্লাস হচ্ছে হার্ড ডিস্কের সিক টাইম এবং ল্যাটেন্সি। এই 3টা জিনিস মিলে মূলত হার্ড ডিস্কের রিড রাইট টাইমটা নির্ধারণ করা হয়। ঠিক আছে স্যার এই জায়গায় এ আর এফ মানে কি স্যার? এই যে আর্ম 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 মানে হচ্ছে বাহু আর কি। যে এটা তো একটা লম্বা ট্র্যাক, এই জায়গায় শুধু ম্যাগনেট থাকে, এটাকে তো আটকাইতে হবে কোনো জায়গা নেই, এটা সে আর্ম আর কি, বাহু। জি স্যার। তো তারপর এখানে ম্যাগনেটিক টেপ নিয়ে ডিসকাস করা আছে, আপনার না দেখলেও চলবে।
তারপর বলা হচ্ছে আপনাদের কি এখানে যে ডিস্কের স্ট্রাকচারটা কিরকম, এটা তো বললাম যে প্রথমে কতগুলো সিলিন্ডারে ভাগ থাকবে, সিলিন্ডার থেকে ট্র্যাক, ট্র্যাক থেকে সেক্টর। এই থিওরিটিক্যাল একটু আপনারা দেখে নেবেন, এগুলো হয়তো আসার সম্ভাবনা। এখানে একটা ছবি দেওয়া আছে 1956 এ IBM পিসির একটা কত 5 মেগাবাইটের একটা ইয়া ডেলিভার করতেছিল, দেখছেন? 5 মেগাবাইটের একটা হার্ড ডিস্ক, এই যে এটা স্যার পুরো পেলেনি। এটা পুরা বিমানে করে IBM পিসির একটা হার্ড ডিস্ক ডিলিভার করছে। এখানে 350টা ডিস্ক ছিল, এই যে ডিস্কটা দেখছেন এখানে 350টা ডিস্ক ছিল, তারপরেও মাত্র এখানে 5 মেগাবাইটের একটা হার্ড ডিস্ক হয়েছে। স্যার ওই ডিস্ক গুলো কি ঘোরে স্যার ভিতরে? হ্যাঁ হ্যাঁ, ভিতরে ঘুরে। আমাদের রিয়েল যে হার্ড ডিস্ক, সেটা ল্যাপটপের হোক, যদি এসএস ড্রাইভ না হয়, তাহলে ল্যাপটপ বা ডেস্কটপে যে ছোট সাইজের একটা হার্ড ডিস্ক দেখা যায়, ওইটাও কিন্তু ওর ভিতরে কিন্তু পাতলা পাতলা ডিস্ক আছে, ওটাও ঘোরে। সবগুলো ডিস্ক কি প্লেটে আলাদা আলাদা করে ঘোরে। আচ্ছা, আপনাদের যদি কখনো কেউ যদি আপনারা পরমাণু গবেষণা কেন্দ্রে যান সাভারের, সেখানে গেলে আপনারা আমাদের প্রথম দিকে যে মেইন ফ্রেম কম্পিউটার, পাকিস্তান আমলে বাংলাদেশে একটা মেইন ফ্রেম কম্পিউটার নিয়ে আসা হয়েছিল, তার সেটআপ দেখতে পারবেন। সেটা এখন অচল অবস্থায় মানে জাদুঘর হিসেবে রাখা হয়েছে। ওখানে গেলে দেখবেন যে আপনাদের এই এর থেকেও বড় বড় সাইজের ইয়া মিলে এক একটা করে হার্ড ডিস্ক দেন। এগুলো আপনাদের ডিস্ক অ্যাটাচমেন্ট, এগুলো আপনারা দেখে নেবেন। নেটওয়ার্ক অ্যাটাচমেন্ট, হোস্ট অ্যাটাচমেন্ট কি কি থিওরিটিক্যাল জিনিস আমি সব বলতেছি না। আমি যেটা গুরুত্বপূর্ণ জিনিস এই চ্যাপ্টারের মধ্যে, সেটা হচ্ছে যে আমাদের এই যে সিক টাইম ল্যাটেন্সি, এটা হচ্ছে যে আমাদের এই যে ডিস্ক শিডিউলিং। এই যে আমাদের মধ্যে মনে করেন আপনাকে বলা হয়েছে, মনে করেন যে আপনার এই যে এই সেক্টর গুলোতে আপনাকে ঢুকতে হবে। মনে করেন কোনো একটা ডিস্কের আপনাকে 98 নাম্বার সেক্টরে যাইতে হবে, তারপরে 183 নাম্বার, 37, এগুলো কি আসছে হচ্ছে স্যার এটা এই সিরিয়ালটা কিভাবে বুঝবো স্যার? এটা কোন জায়গা? সেটা যাচ্ছি, আমি যাচ্ছি। এই যে সেক্টর গুলো যে দাগ দেওয়া অংশটা দেখতেছেন না, এগুলোকে বলা হচ্ছে সেক্টর। এই প্রত্যেকটা সেক্টরের কিন্তু একটা করে নাম্বার থাকে, এবং এই যে বড় বড় যে গোল অংশগুলো দেখতেছেন, এটাকে বলা হচ্ছে ট্র্যাক। প্রত্যেকটা ট্র্যাকেরও একটা নাম্বার থাকে। তার মানে আপনার ডাটাগুলো প্রথমে যখন হার্ড ডিস্কের মধ্যে স্টোর হয়, সে প্রথমে গিয়ে দেখে যে এটা সে এই যে একটা দুইটা তিনটা বড় বড় প্লেট আছে, সেই তিনটা প্লেটের সে কোন প্লেটে রাখবে। সে যখন কোন একটা স্পেসিফিক প্লেটে যায়, সেই প্লেটে যাওয়ার পর সে দেখে যে এটা ওই প্লেটের কোন ট্র্যাকে রাখবে। এই যে গোল অংশগুলো দেখতেছেন, সে কোন ট্র্যাকে রাখবে। আবার যখন সে ট্র্যাকে চলে যায়, তারপর তাকে জানতে হয় যে ওই ট্র্যাকের সে কোন সেক্টরে রাখবে। সেক্টরগুলো হচ্ছে এই যে নীল অংশটা, বুঝতে পারছেন? তার মানে কোনো একটা ডাটা রাখতে গেলে আগে খুঁজে বের করতে হয় সেই ডাটার অ্যাড্রেসের মধ্যে থাকে সেটা কত নাম্বার প্লেটে থাকবে, তারপর থাকে সেটা কত নাম্বার ট্র্যাকে থাকবে, তারপর উল্লেখ থাকে সেটা কত নাম্বার সেক্টরে থাকবে। এরপরেও সেক্টরের মধ্যে গেলেও আবার সেখানে আলাদা আলাদা বড় বড় মেমোরি অ্যাড্রেস আছে। এই সেক্টরগুলোকে কয় বাইটে ভাগ করা আছে তার উপর ভিত্তি করে। তা আমরা আপাতত ধরে নিয়েছি সেক্টরে থাকে, এবং এই প্রত্যেকটা সেক্টরকে মনে করেন নাম্বারিং করা আছে। মনে করেন এইটা একটা সেক্টর, মনে করেন 78 নাম্বার সেক্টর। তারপরে যদি আর একটা মনে করেন এইদিকে যদি একটা সেক্টর থাকে, কারণ এগুলো তো গোল গোল করে ভাগ করতেই থাকবে, এখানে মনে করেন একটা সেক্টর আছে, তাহলে হেড বিভিন্ন জায়গায় আমার ডাটাগুলো ছড়ানো ছিটানো আছে। তো আমাদের এক্সাম্পল শুরু বলতেছে ডাটাগুলো যদি বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকে, তাহলে আমি হেডটাকে কোন ক্যাটাগরিতে ওই সেক্টর গুলাকে আমি চলে গেলে আমার সবচেয়ে দ্রুত ডাটা রিড রাইট করতে পারি। দ্রুত ডাটা রিড রাইট করার উপায় হচ্ছে কি, যে আপনি হার্ড ডিস্কের প্রত্যেক সেকেন্ডে যে বাইট পাস হয় সেটা তো আপনি কম বেশি করতে পারবেন, তাই না? আপনাকে করতে হবে কি, যে এই যে হেডটাকে, তার মানে আপনি যদি মনে করেন আপনার ডাটা আছে একটা এখানে, এটা মনে করেন হেডের খুব কাছে, আর একটা ডাটা আছে এইখানে, এটা হেড থেকে দূরে, তার একটা ডাটা আছে মনে করেন যে এইখানে। তো আপনি করলেন কি, প্রথমে হেডটাকে নিয়ে গেলেন দূরের ডাটায়, তাহলে হেডকে কি বেশি সময় টাইম বেশি লাগবে না? তারপর মনে করেন আপনি আসলেন আবার এখানে কাছেরটাতে, তারপর এসে আপনি গেলেন আবার এখানে, যাওয়ার পর আপনি আবার হেডকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসলেন। তাহলে এরকম ভাবে গেলে যে টাইম লাগবে, যদি আপনি এটাকে এইরকম না করে যদি এরকম করতেন, যে আপনি হেডের আপনার তিনটা জায়গায় ডাটা আছে, ঠিক আপনার কাজ তো হচ্ছে ডাটাগুলোকে রিড করা। আপনি প্রথমে কাছের যে জায়গা সেখানে হেডকে নিয়ে গেলেন, তারপরে এখানে হেডকে নিয়ে গেলেন, তারপরে হেডটাকে এখানে নিয়ে গেলেন, তাহলে হয়তো বা দেখা যাবে যে টাইম একটু কম লাগতেছে। তাহলে আপনি এটা বলতে এক্সাম্পল স্বরূপ বলতেছি। তাহলে এই যে সেক্টরের মধ্যে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোকে রিড করার জন্য হেডটাকে ওই জায়গায় নিতে হবে বা যাইতে হবে। তাহলে হেডটা কোন প্যাটার্নে গেলে আপনার ডাটাগুলোকে
দ্রুত রিড করতে পারবে বা হেডটাকে কম দূরত্ব অতিক্রম করতে হবে বা কম টাইম লাগবে, এটা যে অ্যালগোরিদম দ্বারা ডিফাইন করা হয় সেটাকে বলা হচ্ছে ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদম। এবং এর জন্য বেশ কিছু অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদম গুলো একটু আমরা এখন দেখে নেব। খুব সহজ অ্যালগোরিদম। আপনাদের একটু বেশি নিয়ে ফেলতেছি, বাট কিছু করার নাই, এটা নিয়ে শেষ করে দিলাম, ঠিক আছে? আপনারা সবাই শুনতে স্যার পাচ্ছেন? আগের গুলো লাগবে না স্যার, ওই যে অ্যারেটারে কি কি দেখলাম। না, কিছুই লাগবে না। তাহলে আপনাদের কি দেওয়া থাকবে এখানে? আপনাদের দেওয়া থাকবে যে মনে করেন একটা কিউ দেওয়া আছে, একটা আপনার প্লেট দেওয়া আছে, প্লেটের মধ্যে 0 থেকে 99 অর্থাৎ 200টা আপনার সেক্টর আছে, বিভিন্ন জায়গায় সরানো ছিটানো 200টা সেক্টর আছে। এখন এই 200টা সেক্টরের মধ্যে আপনার কাছে মনে করেন এই সেক্টর গুলো ডাটা রিড করতে হবে। প্রথমে 98 আসছে, তারপরে 183, তারপর 37 নাম্বার, তারপর এটা, তারপর এটা, এইরকম ভাবে বলতেছে যে আপনার কিউতে এই জিনিসগুলো আছে, একটা কিউ এর মধ্যে আছে মনে করেন। তার মানে আপনার ডাটাগুলোকে, আপনার কাজ হচ্ছে হেডটাকে এই জায়গাগুলো নিয়ে এই জায়গাগুলোর ডাটাগুলো রিড রাইট করা। তারপর বলতেছে যে কারেন্টলি হেডটা এখন 53 নাম্বার সেক্টরে এখন আছে। তাহলে 53 নাম্বার সেক্টর থেকে এই যে হেডগুলো আপনার এই ডাটাগুলো যে রিড করতে হবে, তাহলে আপনি কোন ডাটাগুলোকে আগে রিড করলে কম সংখ্যক হেডকে মুভ করতে হবে। হেড মুভ মানে হচ্ছে হেড, মনে করেন হেড এই 53 থেকে মনে করেন 14তে যাবে, তাহলে 14তে গেলে তাকে কয়টা সেক্টর পার হইতে হবে? তাহলে 53 থেকে 14তে গেলে তাকে 53 স্যার আমরা মাইনাস 14 65 তে যেতে পারি স্যার। না যেতে পারেন, আমি এক্সাম্পল স্বরূপ বলতেছি। মনে করেন আপনি 53 থেকে 14তে যাবেন, তাহলে 53 থেকে 14তে গেলে 53 আর 14 এর পার্থক্য কত? 39 নাকি? মনে করেন পার্থক্য হচ্ছে 39। তার মানে আপনি 53 থেকে 14 নাম্বার সেক্টরে গেলে মাঝখানে আরো 39টা সেক্টরকে আপনার পার হইতে হবে। তার মানে হেডটাকে ওই সেক্টর গুলো তো পার হয়ে যেতে হবে, হেড তো আর লাফাই যেতে পারবে না, না তাই স্যার। না? তার মানে ওই 39 হচ্ছে তার হেড মুভমেন্ট। তো এই যে অ্যালগোরিদম গুলো আছে, এই অ্যালগোরিদম গুলোর কোনটা ভালো কোনটা খারাপ এটা আসলে ডিপেন্ড করে সে কতটা হেড, কোন অ্যালগোরিদমে কত, একই ডাটার ক্ষেত্রে কোন অ্যালগোরিদমে কতবার হেড মুভ করতেছে। যদি হেড কম মুভ করে তার মানে আপনার টাইম কম লাগবে, তার মানে আপনার ওই অ্যালগোরিদমটা ভালো। বুঝতে পারছেন? স্যার আমরা কি অ্যারেতে এবার সাজায় নিতে পারি না, যে মনে করেন যে আমরা 53 থেকে আমরা 65 তে গেলাম, তারপর 67 সেটা এভাবে। তো আসতেছি। মনে করেন আপনাকে দেশে এইরকম সিকোয়েন্সে দিয়ে দিছে পরীক্ষায়, বা আপনার সার্চ সিস্টেমে এরকম র্যান্ডমলি আসছে, তাহলে এই যে র্যান্ডমলি আসছে এটাকে যদি আপনি এক্সিকিউট করেন, এটার ফার্স্ট যে অ্যালগোরিদমটা শিডিউলে সেটাকে বলা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। অর্থাৎ সে বলতেছে আমাদের আগের মতো যে কারেন্ট হেড আছে 53 নাম্বার পজিশনে, সে আগে যেটাকে পাবে সেই জায়গায় চলে যাবে। এটা একটা মেথড। তাহলে কারেন্ট হেড কি 53, এই 53 নাম্বার পজিশনে মনে করেন আমার সিলিন্ডারটা আছে, সিলিন্ডারটাকে এরকম একটা সার্কেলের মতো চিন্তা করি আমি, মনে করেন এই 0 থেকে এই 99 পর্যন্ত ম্যাক্সিমাম সিলিন্ডার। তাহলে এখন সে আসে 53 নাম্বার পজিশনে, তারপরে প্রথমে আসছে তার কাছে কে 98, তাহলে সে চলে যাবে ডাইরেক্ট 98, সে চলে আসছে 98। তারপরে সে কোথায় যাবে? 183। এখানে একটু ওই লম্বালম্বি ভাবে কিছুটা আনুমানিক ভাবে ভাগ করা হয়েছে আর কি, তার মানে সে চলে যাবে 183-তে। ঠিক আছে, 183 থেকে তারপর সে কোথায় যাবে? 37-এ। সে চলে আসছে এই যে 37, ওই যে 37। তারপর 37 থেকে কত আসছে আবার? 122, এই যে 122। তারপর আবার 14 স্যার। তারপর হচ্ছে আবার 14, সে আবার ঘুরে গেছে 14, অর্থাৎ হ্যাঁ তারপর 14 থেকে আবার আসছে 124, আবার 124-এ আসছে। তারপর হচ্ছে 65, তারপর সে 65-তে গেছে, 67 এখানে চলে আসছে। ঠিক আছে, তারপরে এক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের সুযোগ ছিল কি, যখন এখানে গেছে তারপর এখানে গেছে, এখান থেকে সে এইখানে আসলে কিন্তু কম সময় লাগতো তার, এখান থেকে সে এখানে আসতো আরো কম লাগতো, তারপর এখানে যাইতো, তারপর এখানে, তারপর যদি এদিকে ভাবে এই প্যাটার্নে যাইতো হয়তোবা এটার থেকে কম লাগতো। কিন্তু এই যে অ্যালগোরিদমের টেকনিক, এটা বলতেছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এখানে বলতেছে যে আপনি কোনো কিছু দেখবেন না, যেটা আগে আসছে আপনি সেটাকে আগে সার্ভ করবেন। ঠিক আছে, তো এই যে অ্যালগোরিদম গুলো আছে এই টোটাল যদি আপনি হেড মুভমেন্ট ক্যালকুলেশন করেন দেখবেন যে 644টা সেক্টর বা সিলিন্ডার তাকে মুভ করতে হয়েছে হেডটাকে। কেমনে আসছে এটা? এটা হচ্ছে এরকম ভাবে। কেমনে ক্যালকুলেশন করবেন আপনাকে? তাহলে প্রথমে এসেছিল কত? 53তে হেড, তাই না? জি স্যার, প্রথম 39 আসছিল স্যার। এটা নিতে হবে তার মডুলাস ভ্যালু, সরি প্রথমে ছিল 53-তে, 53 থেকে সে গেছে কোথায়? 98-এ। 98।
তাহলে 98 এর যদি আপনি বিয়োগ করেন, বিয়োগফল কত হবে? স্যার না এটা বিয়োগ করলে স্যার 4 5। আচ্ছা যাই হোক 98 এ গেছে তাই না? তারপর 98 থেকে সে কোথায় গেছে? 98 থেকে গেছে 183। তার মানে 90 থেকে 183 বাদ দিলে যেটা হবে সেটা একটা ভ্যালু। তারপর এরকম ভাবে সে কোথায় গেছে? 37 স্যার। তার মানে সে 183 থেকে গেছে 37। তার মানে এই যে এরকম ভাবে সবগুলা মুভমেন্টে যদি বিয়োগ করেন, বিয়োগ করলে যে নিউমেরিক ভ্যালুগুলো হবে সবগুলা যোগ করলেই তো আপনি পেয়ে যাবেন 640, তাই না? জি স্যার। তার মানে এই 640টা এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদমে 640 বার তাকে মুভ করতে হচ্ছে। এটাকে আরেকটা অ্যালগরিদম আছে, এটাকে বলা হচ্ছে শর্টেস্ট জব ফাস্ট বা এসএসটি, শর্টেস্ট সিক টাইম ফাস্ট, অর্থাৎ যার সিক টাইম কম, অর্থাৎ যেটা সবচেয়ে কাছে কারেন্ট হেড পজিশন থেকে সেটাকে আগে যাবে। এখানে এক্সাম্পলের সেম সিলিন্ডার গুলোই দেওয়া আছে, আগের মতো সে 53 নাম্বার পজিশনে আছে এবং এই ডাটাগুলো আগেই দেওয়া আছে। এই অ্যালগরিদম বলতেছে যে হেড এখন যেখানে আছে সেখান থেকে সবচেয়ে কাছে যেটা সেখানে আগে যাবে। তাহলে হেড যদি 53 নাম্বারে থাকে তাহলে সবচেয়ে কাছে হচ্ছে 65, সে 65 তে চলে গেছে। তারপর হচ্ছে 67, 67 তে চলে গেছে। তো যখন সে 67 তে আছে তারপর সবচেয়ে কাছে হচ্ছে 37, 37 এ চলে গেছে। যখন 37 এ আছে সবচেয়ে কাছে হচ্ছে 14, 14 তে চলে গেছে। 14 তে যখন আছে তখন সবচেয়ে কাছে হচ্ছে 98। এরকম ভাবে সে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে শর্টেস্ট সিক টাইম ফাস্ট। এরকম ভাবে যদি ক্যালকুলেশন করেন দেখবেন যে আপনার টোটাল সিলিন্ডার মুভমেন্ট আছে 236। তার মানে দেখেন 640 থেকে এই টেকনিকে 236 এ চলে আসে। তার মানে অবশ্যই আগেরটার থেকে এটা আমাদের একটা ভালো অ্যালগরিদম, তাই না? জি স্যার, আগেরটা থেকে সহজ। সহজ মানে টাইম কম লাগবে, যেহেতু সিলিন্ডার কম মুভ করতে হবে টাইম কম লাগবে। এরপরে আসেন আরেকটা অ্যালগরিদম, এটাকে বলা হচ্ছে স্ক্যান অ্যালগরিদম বা এটাকে বলা হচ্ছে এলিভেটর অ্যালগরিদম বলা হয়। এই অ্যালগরিদম বলতেছে যে আপনার হেড পজিশন ফিগার থেকে দেখেন যে আপনার ডাটা কিন্তু আগের মতো সবগুলোর ক্ষেত্রে সেম আছে। হেড 53 নাম্বার পজিশনে আছে, সে বলতেছে যে হেড যখন 53 নাম্বার পজিশনে আছে এটা শুরু কোথায়? 0-তে আর শেষ কোথায়? 199-তে, তাই না? এটা বলতেছে এই অ্যালগরিদম স্ক্যান অ্যালগরিদম যে আপনি হেড যেখানে আছে সেখান থেকে শুরু করে ডানে অথবা বামে যে কোনো একদিকে যেতে থাকবেন একদম শেষ পর্যন্ত। যদি যেমন এই এক্সাম্পলের ক্ষেত্রে আমি বাম দিকে শেষ পর্যন্ত আসছি, তার মানে সে 53 থেকে শুরু করে আমি কি ডানে যেতে পারতাম? ডানেও যাইতে পারবো, ডানেও যাইতে পারবো, যে কোনো একদিকে শেষ পর্যন্ত যাবে। জি স্যার। তাহলে সে এই বলতেছে, এই পর্যায়ে সে বলতেছে যে সে যে কোনো একদিকে শেষ পর্যন্ত যাবে, যাওয়ার পথে সে যেগুলোকে পাবে সেগুলোকে সে রিড করবে। তো যাওয়ার পথে দেখতেছি সে 37 কে পাচ্ছে, 37 কে, তারপর 14 স্যার, তারপর 14 কে পাচ্ছে, 14 কে রিড করবে, তারপর 0 14 কে রিড করার পর একদম সে 0 পর্যন্ত চলে যাবে। স্যার কেন 0 তে আসবে কেন স্যার? 0 পর্যন্তই যাবে, এই অ্যালগরিদম এটাই বলতেছে যে সে 0 পর্যন্ত যাবে, একদম লাস্ট পর্যন্ত যে কোনো এক কর্নারে যাবে। যেহেতু আমি বাম দিকে বেছে নিচ্ছি তাহলে বাম দিকে শেষ হচ্ছে 0-তে আসবে। এরপরে সে আবার আস্তে আস্তে ডান দিকে যাওয়া শুরু করবে, যাওয়ার পথে যতগুলো জায়গায় সিলিন্ডার আছে সবগুলোকে সে রিডাইরেক্ট করবে। তাহলে যখন আস্তে আস্তে ডান দিকে যাওয়া শুরু করবে দেখতে সে 65 নাম্বারে পাচ্ছে। কিন্তু স্যার এই জায়গা তো শেষ করে নাই স্যার, এই জায়গা 199 পর্যন্ত তো আসে নাই স্যার। আমি বলছি যে কোনো একদিকে, সে তো বাম দিকে চলে আসছে, যে কোনো একদিকে প্রথমবার যাবে, ডান দিকে গেলে ডান দিকে, এটা একটা ওয়ে। তারপর সে মনে করেন 98 এরকম ভাবে আসছে। এখন আপনি যেটা বলতেছেন যে সে চাইলে এই দিকেও যেতে পারতো, সে কি করতে পারতো? 53 থেকে শুরু করে ডান দিকে যেতে পারতো। তাহলে 53 থেকে শুরু করলে আগে তাকে যেতে হতো 65-তে, তারপর তাকে যেতে হতো 67-তে, তারপর যেতে হতো তাকে 98-এ, তারপর যেতে হতো তাকে 122-এ, তারপর যেতে হতো 124, তারপর যেতে হতো তাকে কত 183, তারপর যেতে হতো তাকে 199, 199 থেকে তাকে আবার ঘুরতে হতো 37-এ, 37 থেকে আবার আসতে হতো 14, এই 14-তে এসে শেষ হতো। সে কিন্তু পরের বার আর 0-র দিকে যাইতো না। হ্যাঁ তাইলে আর 0 তে পরের যাইতো না যাবেন, কিন্তু আমাদের তার মানে ডানে বামে যে কোনো একদিকে যেতে পারবে। এইটা হচ্ছে আমাদের কি অ্যালগরিদম? স্ক্যান অ্যালগরিদম। এরই একটা আপডেট ভার্সন হচ্ছে সি স্ক্যান অ্যালগরিদম। 199 তে লাস্ট নাই স্যার, অলরেডি কিউতে 199 পর্যন্ত যাবে না তো, সে 183 পর্যন্ত লাস্ট আছে, 183 পর্যন্ত যাবে। জি স্যার। এরপর এরই একটা আপডেট ভার্সন হচ্ছে সি স্ক্যান অ্যালগরিদম। সি স্ক্যান অ্যালগরিদম আমি উল্টা দিক থেকে নিচ্ছি। সি স্ক্যান অ্যালগরিদম বলতেছে যে সে ওই স্ক্যানের মতোই করবে, কিসে? যে হেড যেখানে আছে সেখান থেকে শুরু করে ডানে অথবা বামে একদিকে যাবে। তো আমি এখানে ডান দিকে নিছি, এবার আগের বার যেহেতু বামটা দেখাইছি, সে ডান দিকে যাওয়ার পথে যতগুলো আছে সবগুলোকে অ্যাক্সেস করে একদম ডান দিকে শেষে যাবে। 199 কিন্তু যদিও আমার এই
লিস্টে কিন্তু নাই, কিন্তু ডান দিকে এটা শেষ, এই জন্য সে 199 যাবে। যাওয়ার পর সে আগে আমাদের স্ক্যান অ্যালগরিদম করতে কি এইদিকে ব্যাক করে সেই যে এখানে আসতো, তারপর এখানে যেতে, তাই না? জি স্যার। সি স্ক্যান বলতেছে যে সে এই কাজ করবে না, সে যখন লাস্টে পৌঁছাবে সে উল্টা দিকে আবার এর লাস্ট একদম শুরুতে চলে আসবে, শুরুতে চলে আসে আবার সে এদিক থেকে যেগুলো বাকি আছে সেগুলো সিরিয়ালি স্ক্যান করবে। স্যার এটা তো তাহলে বেশি সময় লাগবে স্যার। হ্যাঁ বেশি সময় লাগবে, বাট কিছু কিছু ক্ষেত্রে আবার এটা কাজেও দেয়, কিছু কিছু স্পেসিফিক ক্ষেত্রে। ঠিক আছে, আর এখানে খেয়াল করেন যে এই দুইটার ক্ষেত্রে কি শেষের দিকে, শেষে যদিও আমার ডাটা নাই, 199 এ ডাটা নাই, 0 তে ডাটা নাই, তারপরেও হেড গুলোকে এই পর্যায়ে নিতে নিয়ে হচ্ছে, আসছে। জি স্যার। নিয়ে আসছে। এটার থেকে আবার একটা আপডেট অ্যালগরিদম বলা আছে সিলুক এবং লুক অ্যালগরিদম। সিলুক বলতেছে যে আমার সি স্ক্যানের মতোই, কিন্তু পার্থক্য হচ্ছে সে শেষ পর্যন্ত যাবেন, যতদূর পর্যন্ত ডাটা আছে 183 এখানে ডাটা আছে আর এখানে 14, এই পর্যন্ত এসে যাবে। সে হুট করে টেনে 199, আবার 199 থেকে টেনে সে 0 তে যাবে। স্যার তারা এর মধ্যে স্যার এই সবগুলোর মধ্যে কোনটা স্যার তাহলে মানে এই বেশি? সবগুলোর মধ্যে কোনটা ভালো এটা স্পেসিফিক কোনোভাবে আপনি বলতে পারবেন না, কোনো একটা একক অ্যালগরিদমকে আপনি বলতে পারবেন না যে এটাই বেস্ট। এটা ডিপেন্ড করে আপনি কোন সিস্টেমের কি কি টাইপের ডাটা রাখতেছেন তার উপর, বুঝতে পারছেন? জি স্যার। এই কিন্তু এই জায়গায় সাইকেলের কোনো ব্যাপার আছে, যেমন প্রথমটা ছিল হচ্ছে ওই যে 600 কত যেন, কিন্তু না মনে করেন যদি এমন হয়, পরেরটা ছিল 200। যেমন সিলুক অ্যালগরিদমের ক্ষেত্রে বলি, সিলুক অ্যালগরিদমটা কোন ক্ষেত্রে আপনার ভালো কাজ দিবে, মনে করেন যদি এমন হয় যে এর ডাটাগুলো মনে করেন যে এই যে কোনো একটা বাউন্ডারি লাইনের দিকে মনে করেন বেশি যদি ঘন থাকে, মনে করেন যে কোনো বাউন্ডারি লাইনের দিকে যদি বেশি ঘন ডাটা থাকে, তাহলে কিন্তু এই অ্যালগরিদমটা একটু ভালো পারফরমেন্স দিবে। সে এখানে চলে আসলো তারপর লাভ দিয়ে এখানে চলে যাবে, তার মানে সে মাঝখানে কোনো ডাটা যদি কম থাকে তাহলে কিন্তু এই অ্যালগরিদম আপনার ভালো কাজ দিবে। কিন্তু যদি মাঝখানেও আবার এখানে ডাটা থাকে তাহলে কিন্তু আবার সে এইদিকে চলে গেল, গিয়ে আবার তাকে আবার এখানে আসতে হবে, আবার এখানে এখানে এরকম করে আসতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই অ্যালগরিদম আবার ভালো কাজ দিবে। অর্থাৎ আপনার সেক্টর গুলো কোন কোন জায়গা থেকে ব্রিড রাইট হবে বা সেক্টর গুলো কোন দিকে বেশি, তার উপর বেস করে আপনার আসলে এটা মানে পারফরমেন্স নির্ধারণ করা হয়। মানে ডাটা কোন জায়গায় বেশি সেই জায়গা আর কি স্যার হ্যাঁ সেভাবে কাজ করে স্যার। এই কারণে আপনি কোনো একটা অ্যালগরিদমকে বেস্ট বলতে পারবেন না, কোনোটাকেই বেস্ট বলতে পারবেন না। হয়তোবা কোনো একটা স্পেসিফিক ডাটার ক্ষেত্রে আপনি ভালো মন্দ জাজ করতে পারবেন। যেমন এখানে আমরা যে এক্সাম্পল দিচ্ছি তাতে দেখা যাচ্ছে যে আপনার এই ইয়ার ক্ষেত্রে মনে করেন আপনাদের কোন একটার ক্ষেত্রে 640, প্রথমটার ক্ষেত্রে আসে 640, তারপর আসতে মনে করেন 236, স্ক্যানে আসছে 208, তার মানে আমরা তিনটার মধ্যে বলতে পারি যে 208 বেশি। কিন্তু যদি ডাটা চেঞ্জ হয়ে যায় স্ক্যানের ক্ষেত্রে আবার বেশিও আসতে পারে, বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি স্যার। এই হচ্ছে আমাদের ডিস্ক শিডিউলিং অ্যালগরিদম। আজকে আপনাদের এই পর্যন্তই, আর বেশি না জ্বালাই আপনাদের। নেক্সট ক্লাসে আমরা হয়তো আরো দুই একটা ক্লাস আমাকে নিতে হবে তাহলে। আর আপনারা একটা ক্লাস টেস্ট দিবেন কবে আমাকে বলেন। স্যার সামনে 2 সপ্তাহ তো ক্লাস টেস্ট আছে স্যার আমাদের। তাই? জি স্যার। আমার তো একটা ক্লাস টেস্ট আপনারা দেন না, ঠিক আছে আপনারা ক্লাস টেস্ট পরে দেন। জি স্যার সামনে 2 সপ্তাহ পরে দেই স্যার তাহলে। আমার সাথে রুটিন তো দেয় 1 মাস করে। লাস্ট ক্লাসে কবে আছে বলতে পারেন, আমার তো এই আমার যে টপিকস ম্যাডাম পড়াইতে বলতে তাহলে তো আমার আজকে থেকে ক্লাস শেষ হয়ে যাওয়ার কথা, ওই ডেডলক পর্যন্ত। সপ্তাহের মাঝখানে দেন, কোনো সমস্যা নাই, রাতে দেন। না শেষ হবে, স্যাররা নিয়ে নেবে, কোনো সমস্যা নাই ভাই। আপনারা রাতে দেন। আচ্ছা আপনাদের সিআর কে বলেন, তবে যাই করেন সিটি আমার দিতে হবে, ল্যাব আছে ল্যাবের অ্যাসাইনমেন্ট দিতে হবে, ল্যাবের কুইজ টেস্ট দিতে হবে, ঠিক আছে? তো আমরা নেক্সট উইকে হয়তো ছোট্ট একটা ক্লাস নেব, সাথে ল্যাবও নিয়ে নিব। সিটি না, সিটি লিখিতই নিয়ে নেব, নিব নিয়ে আপনারা গুগল ড্রাইভে আপলোড করে দিবেন, ইয়াতে গুগল ক্লাসে, ঠিক আছে? আর ল্যাবের জন্য যে কুইজ নেব, কুইজ গুলো এমসিকিউ টাইপের হবে। আচ্ছা ঠিক আছে। আর আমি আপনাদের আজকের যে ডেডলক পড়াইছি, ডেডলক এবং আজকের যে যতটুকু টপিকস পড়াইছি এর উপরে আমি কিছু স্যাম্পল কোশ্চেন অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিব, আপনারা দিয়ে আপনাদের সিআর কে জানাই দিব, আপনারা এটা সাবমিট করে দিবেন, ঠিক আছে? স্যার হ্যাঁ গুগল ক্লাসরুমে দিয়ে দিব। স্যার স্যার বলেন, বলেন শুনতে পাচ্ছি, বলেন। স্যার এই আমাদের সিটিটা মানে কিসের উপরে দিবেন স্যার, একটু টপিকটা বলে দিলে আমাদের জন্য একটু ভালো হয় স্যার। আজকের লেকচার ডেডলকের উপরে দেন।
জি স্যার। ওকে স্যার, ব্যাংক ঠিক আছে স্যার। অ্যালগরিদম, ঠিক আছে, মানে এই যে ডেডলকই ভালো। চ্যাপ্টার 10 যে পড়লাম এটা বাদে আর কি, শুধু ডেডলকের উপর, ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, হ্যাঁ, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।